রাফিদ নোভার মুখের হাসি দেখেই আন্দাজ করতে পারল নোভা সবকিছু জেনে গেছে। রাফিদ ধীরে ধীরে পেছনে যেতে লাগল। কিন্তু রাফিদের পা টেবিলের সাথে গিয়ে ঠেকল। আর পিছানোর জায়গা নেই তার। রাফিদ দেখতে পেল নোভার চোখে অদ্ভুত এক শীতল আগুন। যেন সমস্ত অন্ধকার এক জায়গায় জমাট বেঁধে তার চোখ দুটি দিয়ে তাকিয়ে আছে। নোভার শীতল অথচ ভয়ঙ্কর দৃষ্টি দেখে রাফিদের অন্তরাত্মা কেঁপে উঠল। সে নিজেকে শেষবার বাঁচানোর প্রয়াস করল। ভয়ে রাফিদের কণ্ঠস্বর আটকে আটকে বের হল। নোভা, তুমি ভুল বুঝছ। আমি কিছুই করিনি। নোভা কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। নোভার ঠোঁটে সেই বাঁকা হাসি এখনো ঝুলে আছে, যা রাফিদের বুকের ভেতর কেঁপে ওঠার জন্য যথেষ্ট। রিয়েলি, আর ইউ শিওর? হিমশীতল কণ্ঠে বলল নোভা। রাফিদ না বোধক মাথা নাড়াল, যার মানে না সে কিছু করেনি। নোভা একটু পিছিয়ে এসে ভ্রু কুঁচকে রাফিদকে মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করে ব্যঙ্গ করে বলল, তাহলে কেন তুমি এত ভয় পাচ্ছ, রাফিদ? আমাকে দেখে পিছাচ্ছিলে কেন? রাফিদ ব্যাকুল হয়ে মাথা নাড়ল। ভয়? আমি কেন ভয় পাবো? আমি তো এমনিই। নোভা রাফিদের ঠিক কাছে এগিয়ে এল। এবার রাফিদের আরো কাছে ঝুঁকে তার কানে ধীরে ফিসফিস করে বলল, কারণ অপরাধীরা সবসময় ভয় পায়। নোভার ফিসফিসিয়ে বলা কথায় রাফিদের শরীর হঠাৎ কেঁপে উঠল। শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে তার। ভয়ে জেকে বসেছে তার মধ্যে। ত্রাসে রাফিদের কপালে মুঠো মুঠো ঘাম জমে গেল। রাফিদের অবস্থা দেখে নোভা ক্রূর হাসল। নোভা এবার সোজা হয়ে নিজের প্যান্টের দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা চোখে বলল, তোমার বসকে বলে দিও, সে আমাকে কখনো মারতে পারবে না। তার মুখোশ না খোলা পর্যন্ত এই নোভা নওয়ান মীর মরবে না। সে মনে হয় এই কথাটা জানে না, রাখলে আল্লাহ মারবে কে। উদ্ধৃতি চিহ্ন। রাফিদ থমকে গেল নোভার কথায়। নোভা কিভাবে জানালো তাকে এটা অন্য কেউ করতে বলেছে? নোভার কথাগুলো শুনে রাফিদের মুখের রং এক মুহূর্তে উধাও। নোভা হাসল রাফিদের মুখ দেখে, তার মানে তার নিশানা ঠিক জায়গায় লেগেছে। নোভা আর কিছু না বলে বাহিরে যেতে যেতে বিদ্রূপ হেসে বলল, সি ইউ শুন, মিস্টার রাফিদ। খুব বেশি অপেক্ষা করাবো না আপনাকে। রাফিদ নোভার যাওয়ার দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল। নোভা বড় বড় পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আরব আর তুরান জনে ভার্সিটির প্রাঙ্গণে বসেছিল। আর আশেপাশের সকল শিক্ষার্থীরা বকুলতলার পুরনো বেঞ্চে গভীর আলাপন বুনছিল। পরন্ত দুপুরের সোনারঙা আলো তাদের তরুণ তরুণীদের মুখে এক শান্ত স্নিগ্ধতা এঁকে দিয়েছিল। বাতাসে ভেসে আসা অজানা ফুলের মৃদু গন্ধ সেই মুহূর্তটিকে আরও মায়াবী করে তুলছিল। তাদের চারপাশে দ্রুত ছুটে চলা অন্যান্যদের কোলাহল সত্ত্বেও তারা জন যেন এক ভিন্ন সময়ের বৃত্তে স্থির হয়েছিল। আরব মোবাইল ব্যস্ততায় মগ্ন। তার পাশে বসে থাকা তুরান এক গভীর চিন্তার ভার নিয়ে আরভের দিকে তাকালো। তোর হাবভাব আমার ভালো লাগছে না কয়েকদিন যাবৎ, চাপা কণ্ঠে তুরান বলল। এরপর ছোট ছোট করে আরভের দিকে তাকিয়ে বলল, নোভার আপুকে ভালোবাসিস তুই? তুরানের কথায় আরভের কোনো হেলদোল হলো না। আরভের চোখ তখনও ফোনের স্ক্রিনে নিবন্ধ। ফোনের স্ক্রিনে চোখ রেখেই তার কণ্ঠস্বর গম্ভীর, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উচ্চারিত হল, নো, আই ডোন্ট লাইক হার। নোভার মতো মেয়েদের আমি পছন্দ করি না। তুরান কোনো মন্তব্য না করে সামনের দিকে দৃষ্টি ফেরালো। তার চোখে এখন এক ভাবুকতা বিরাজ করছে। হঠাৎই উৎফুল্ল স্বরে বলল, তাহলে তো আমার লাইন ক্লিয়ার। আমি চেষ্টা করে দেখতেই পারি। সি ইজ সো চার্মিং, ভাই। ক্রাশ আমার। বর্ষণ ভাইকে সাইড করে কোনো ভাবে কি চান্স নেওয়া যায় না? তুরানের কথাগুলো কানে যেতেই আরভগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকালো। যেন এক মুহূর্তেই তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তুরান সামনে তাকিয়ে ছিল বিধায় আরভের ভয়ঙ্কর চাহনি পরখ করতে পারল না। আরভের চোখের শিরাগুলো লাল হয়ে উঠেছে ক্রোধে। আরভ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ভয়ঙ্করভাবে সহসা তুরানের গলা চেপে ধরে বলল, আর কখনো তোর ওই মুখে নোভার নামটাও নিবি না। তাহলে তুই আর কখনো কথা বলতে পারবি না, মাইন্ড ইট। তুরানের চোখগুলো উল্টে যাচ্ছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে তার। তুরান আরভের থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ প্রয়াস করতে থাকে। আরব রেগে আর কিছু বলতে উদ্যত হওয়ার আগেই তার ফোন বেজে উঠল সশব্দে। আরব তুরানের গলা ছেড়ে দিল। তুরান ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আরব তুরানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তৎক্ষণাৎ কলটি রিসিভ করে কানে দেয়। কল রিসিভ করতেই অন্য প্রান্ত থেকে ভেসে এলো এক চাপা কণ্ঠস্বর, বসো, নোভা ম্যাম একটি ছেলের সাথে দেখা করেছে। উনি আর ছেলেটা অনেক ক্লোজ ছিল।
কথাগুলো আরভের কর্ণে প্রবেশ করতেই যেন তার ভেতরের কোনো বাঁধন ছিঁড়ে গেল। তার চোখ দুটি লাল বর্ণ ধারণ করল, যেন ভেতরে আগুন জ্বলছে। কপালের শিরাগুলো সগর্বে স্পষ্টতর হয়ে উঠল। তার এক হাত মুষ্টিবদ্ধ হল। হাতের শিরাগুলো টানটান হয়ে ভয়ঙ্করভাবে ফুলে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো তার, মুখের রেখাগুলো কঠোরতায় পরিণত হল। আরভের চোখ দেখে মনে হলো কেউ চোখে মরিচ দিয়েছে। আরভের এমন ভয়ঙ্কর রূপ দেখে তুরান ভয়ে ঢোক গিলে নিল। আরভের চেহারায় এক অদ্ভুত কাঠিন্য ফুটে উঠল। মুহূর্তের মধ্যে তার পূর্বের ঔদাসীন্যের মুখোশ খসে পড়ল। তার চোখ দুটি যেন রক্তিম অঙ্গার, আর চোয়াল শক্ত হয়ে যাওয়ায় মনে হচ্ছিল যেন মুখমণ্ডলের পেশিগুলো ইস্পাতের মতো দৃঢ়। ছেলেটি আবার বলে উঠল, ম্যাম বলেছে ছেলেটির সাথে নাকি আবারও দেখা করবে। উনি অনেক খুশি ছিলেন দেখলাম। আপনাকে কিছু পিক পাঠিয়েছি, বসো। আরভ আর কোনো কথা না বলে কেবল দাঁতে দাঁত চেপে কলটা কেটে দিল। ক্রোধের তীব্রতা তার মুখমণ্ডলে এক ভয়াবহ ছায়া ফেলেছে। আরভ ফোনের স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল একটি দৃশ্য যেখানে নোভা রাফিদের অনেকটা কাছাকাছি। রাফিদের দিকে ঝুঁকে রয়েছে সে। ছবিগুলো দেখে আরভ ফোনটা সজোরে বেঞ্চের ওপর ছুঁড়ে ফেলল। ধাতব বস্তুর সঙ্গে কাঠের ঘর্ষণে এক তীক্ষ্ণ শব্দ হল। আরভের বুকের ভেতর এক প্রলয়ঙ্করী ঝড় বইছে। নোভা অন্য কারো সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এই চিন্তাটি তার মস্তিষ্কের প্রতিটি কোষে বিষের মতো ছড়িয়ে পড়ল। তুরান আরভের এমন অপ্রত্যাশিত এবং ভয়াল পরিবর্তন দেখে ভয় সিটিয়ে গেল বেচারা। সে তো আরভকে পরীক্ষা করার জন্য বলছিল সব। কিন্তু আরভের এই অদ্ভুত ব্যবহার দেখে তুরানের মনে হলো সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। তুরান জানে আরভের রাগের বহিঃপ্রকাশ কতটা আতঙ্কজনক। বেচারা বিয়ের আগে মরতে চায় না। তুরান মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগল। সে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, আরভ, কি হয়েছে? এমন করছিস কেন? আরভ তুরানের দিকে ফিরল। তার চোখে এখন আর কেবল ক্রোধ নেই, এক হিংস্র অধিকারবোধের আগুন জ্বলছে। আরভ তুরানের দিকে এমনভাবে তাকালো যেন তুরানকে এখনই শেষ করে দিবে। তুই নোভাকে চাস? প্রশ্ন চিহ্ন। নিজের করে চাস? শান্ত কণ্ঠে বলল আরভ। তুরান কিংকর্তব্য বিমূঢ়। আরভের শান্ত কণ্ঠ তুরানের কাছে হাড় কাঁপানো মনে হল। সে আরভের এই রূপ আগে কখনো দেখেনি। তুরান জোরপূর্বক হেসে বলল, আমি তোকে জিজ্ঞেস করেছিলাম, তুই বলেছিলি তুই নোভা আপুকে পছন্দ করিস না। তাই আর কি? তুই যদি বলিস পছন্দ করব না, আর তবুও ছেড়ে দে ভাই, বিয়ে করি বাঁচি আমি। আরভ আচমকা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। তার লম্বা ছায়া তুরানের ওপর পড়ল। আমি পছন্দ করি না নোভাকে। আরভ গর্জন করে উঠল। হ্যাঁ, পছন্দ করি না। কিন্তু এর মানে এই নয় যে আর কেউ ওকে পছন্দ করবে। নোভা শুধু আমার, আমার একার সম্পত্তি। সি ইজ অনলি মাইন, এন্ড উইল বি মাইন। হাতের মুষ্টি আরো শক্ত করে ফিসফিসিয়ে বলল আরভ। আরভের গর্জনে চারপাশের ছাত্রছাত্রীরা তাদের দিকে তাকাতে শুরু করেছে। আরভের এই উন্মত্ত আচরণে তুরান ভয় পেয়ে দ্রুত উঠে দাঁড়ালো। আশেপাশের দিকে তাকিয়ে বলল, আরভ, শান্ত হ। তুই কি বলছিস বুঝতে পারছিস না? আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আরভ ফোঁস করে উঠল। একটু থেমে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, নোভা কারো সাথে মিশবে না। আর যে ছেলেটা ওর কাছে যাওয়ার সাহস দেখিয়েছে, তাকে এর মাসুল দিতে হবে। বি রেডি ফর পানিশমেন্ট। আরভ এক মুহূর্ত দেরি না করে হনহন করে প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেল। তার দ্রুত পদক্ষেপ আর দৃঢ় চোয়াল বলে দিচ্ছিল, এখন সে এক ভয়াবহ কিছু করতে চলেছে আরভ। তুরান আতঙ্কিত দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, আরভের এই পছন্দ না করা আড়ালে লুকিয়ে আছে এক গভীর আবেগের বাঁধন। দিনের নিস্তরঙ্গ প্রহর শেষে বর্ষণ হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছিল। সারাদিনের গৃহবন্দিতা তাকে পীড়িত করে তুলেছে। তাই এক চিলতে স্বস্তির খোঁজে সে পার্কের সবুজ গালিচায় পা রেখেছে। আকাশ জুড়ে গধূলির আবছা আলো, আর হৃদয় জুড়ে এক কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের প্রতীক্ষা। সে অপেক্ষা করছিল নীলার, তার কত নাম্বার গার্লফ্রেন্ড সে নিজেও জানে না। ঠিক সেই মুহূর্তে বাতাসের স্নিগ্ধতা চিরে এক নারী কণ্ঠের আকস্মিক উচ্ছ্বাস ভেসে এলো। বেবি, কতদিন ধরে তোমার খবর নেই। কোথায় ছিলে তুমি এতদিন? এ তো মিলি। বর্ষণের অন্তরাত্মা অচেনা আশঙ্কায় কেঁপে উঠল। সে তো নীলার প্রত্যাশায় ছিল। মিলি এখানে কেন? তার চোখে মুখে বিস্ময় আর আতঙ্কের ঘনঘটা নেমে এলো। মুহূর্তেই বর্ষণের মস্তিষ্কের গভীরে বিপদের দামামা বেজে উঠল। বর্ষণ বিপদের পূর্বাভাস পেয়ে বিড়বিড় করে করে বলল,
अब तू गा বর্ষণ, তেরি পুল খুল যায়েগি। মিলি যখন বর্ষণের এই অস্বাভাবিক স্তব্ধতা নিয়ে কিছু বলতে উদ্যত হলো ঠিক তখনই দ্বিতীয় আঘাতটি এলো। পার্কের অন্যদিক থেকে আরেকটি পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, যার ফলে মিলির কথা মাঝপথে থেমে গেল। জান, তোমার শরীর এখন কেমন? নীলা ন্যাকা স্বরে বলে উঠল। ব্যাস, এটারই অপেক্ষা করছিল বর্ষণ। আজ আর তার রক্ষা নেই। তার ভাণ্ডার আজ ফুটবেই। দুই নারী সবকিছু বুঝতে পেরেই এক মুহূর্তেই একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়াল। পার্কের শান্ত পরিবেশ মুহূর্তেই তীব্র বাদানুবাদে উত্তাল হয়ে উঠল। জনের বাক্যবাণের ঢেউয়ে বর্ষণ বেচারা দিশেহারা হয়ে উঠল। অসহায় বর্ষণ কোনোমতে চোখ বন্ধ করে দুই কানে হাতচাপা দিয়ে বসে রইল। বর্ষণ মনে মনে শুকরিয়া আদায় করে বলল, ধন্যবাদ খোদা, দুইজনকেই এখানে এনেছ, 20 জনকে একসাথে আনোনি। দুইজনের জ্বালাই আমার অবস্থা খারাপ। বাকি 18 জন এলে আমার লাশ এখান থেকে ফিরত। তুমি যা করো মঙ্গলের জন্যই করো। আবারও প্রমাণ করে দিলে। এইবারের মতো বাঁচিয়ে দাও প্লিজ। কথা দিচ্ছি তোমার নামে 500 টাকা দান করব। বর্ষণের মনে হলো কেউ বলছে, কতবার হলে তোর শেষবার হবে? মরকট, এই নিয়ে 10 বারের থেকে বেশি বাঁচিয়েছি তোকে, এখনো 1 টাকাও দান করিসনি। বর্ষণ কোনোমতেই দুইজনকে থামাতে পারল না। একজন বলছে বর্ষণ তার বয়ফ্রেন্ড, আরেকজন বলছে তার। ঠিক সেই সময় আরিয়া সেই পথ ধরে যাচ্ছিল। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে সে হেঁটে অনেকটা পথ পেরিয়ে এসেছে। দূর থেকে বর্ষণকে দেখে সে 1 সেকেন্ড চিনতে পারল। বর্ষণকে এরকম অদ্ভুত ভঙ্গিমায় বসে থাকতে দেখে আরিয়ার মনে হলো, হয়তো তার শারীরিক কষ্ট হচ্ছে। কোনো দ্বিধা না করে আরিয়া দ্রুত সেই ঝড় বিক্ষোভের কেন্দ্রের দিকে এগিয়ে চলল। কাছে যেতেই দুটি মেয়েকে ঝগড়া করতে দেখে আরিয়া সামান্য চিৎকার দিয়ে বলে উঠল, উদ্ধৃতি চিহ্ন চ চ চ চ হ্রস্ব উকার প প প প প। উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ কারো চিৎকার শুনে বর্ষণ, নীলা, মিলি তিনজনই তাকালো আরিয়ার দিকে। বর্ষণ আরিয়াকে চিনতে পারল, কারণ হসপিটালে আরিয়া পরবর্তীতে তার সাথে দেখা করেছিল। আরিয়া মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল, আপনাদের কোনো কমন সেন্স নেই? একজন অসুস্থ মানুষের সামনে এভাবে ঝগড়া করছেন? মিলি আর নীলা জনেই এই অপ্রত্যাশিত অনুপ্রবেশে হতচকিত হল। তারা তাদের ব্যক্তিগত দ্বন্দ্বে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ আশা করেনি। তাদের চেহারায় ঝগড়ার রেশ ছাপিয়ে এক বিব্রত ভাব ফুটে উঠল। নীলা বিরক্তি নিয়ে বলল, আপনি কে? আর উনি অসুস্থ নন, উনি আমাদের সাথে। মিলিও তড়িৎ গতিতে বলে উঠল, হ্যাঁ, তাই তো। আপনি কে আমাদের মাঝে কথা বলতে এসেছেন? আপনি জানতো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আরিয়াকে দেখে বর্ষণের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। সে আরিয়াকে দেখেই মনে মনে ত্রাতা রূপে বরণ করে নিয়েছে। আরিয়া ভ্রু কুঁচকে দুজনের দিকে তাকিয়ে রইল। আরিয়াকে নীরব দেখে বর্ষণ সুযোগটা কাজে লাগালো। সে অত্যন্ত করুণ ও রুগ্ন কণ্ঠে আরিয়ার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক নেই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে যদি একটু বাসায় পৌঁছে দিতে। আসলে আমি গাড়ি নিয়ে আসিনি। বর্ষণের কণ্ঠে যে গভীর আকুতি ছিল তা মিলি আর নীলার ঝগড়ার চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হলো আরিয়ার কাছে। আরিয়া খুবই নরম মনের মেয়ে। তার মন বরাবরই অন্যের কষ্টে গলে যায়। বর্ষণের নাটককে সে সত্যি ধরে নিল। মেয়ে দুটির দিকে এক কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনারা মানুষ? একজন ব্যক্তি এতটা অসুস্থ আর আপনারা উনাকে বিরক্ত করছেন? যান এখান থেকে, যান। কথাগুলো বলে আরিয়া এক মুহূর্ত দাঁড়ালো না আর না মেয়েগুলোর কোনো কথা শুনল। বর্ষণের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। মেয়েগুলো অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। বর্ষণ তো বেজায় খুশি। যাক বাবা, অন্তত ওই দুইজনের থেকে তো বাঁচল। তার অভিনয়টা কাজে লেগেছে। ব্যাস, এইসব নোভার কানে না গেলেই হবে। নয়তো নোভা ওকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবে। বর্ষণ আরিয়ার সামনে অনেক ইনোসেন্ট একটা ফেস বানিয়ে রাখল, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ড্যাশ ড্যাশ। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে নোভা। সে আজ অফিসে যায়নি। অনেকদিন হবে এই বাসায় এসেছে, কিন্তু কখনো ছাদে আসা হয়ে ওঠেনি। আজ মনটা ভীষণ বিষণ্ণ লাগছে, তাই এসেছে নিজেকে একটু বিরতি দিতে সবকিছুর থেকে। সূর্যের রক্তিম আভা নোভার তীক্ষ্ণ মুখের রেখাগুলিতে এক রহস্যময় ছায়া ফেলেছে। নোভার দৃষ্টি বহুদূর, যেন সে এই শহরের কংক্রিটের জঙ্গল পেরিয়ে অন্য কোনো জগতে দেখছে। কিছু স্মৃতি মনে পড়তেই নোভার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। সে নিজের অজান্তেই ডান হাতটা বাড়িয়ে দেয় রেলিংয়ের বাইরে। নোভার ইচ্ছে হলো সেই দূর আকাশের রক্তিম আভা মুঠোয় পড়ে নেওয়ার। নোভার ইচ্ছে হলো সেই সুন্দর স্মৃতিগুলোতে নিজেকে বিলীন করে দিতে।
যেখানে না থাকবে কোনো বিষণ্ণতা। নোভা 2 হাত ছড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। কয়েক বছর হবে সে দম আটকে আছে। কিন্তু কেন জানি এই কয়েকদিন তার মনে হয় সেও শ্বাস নিতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে। হঠাৎ নিজের মধ্যে এরকম পরিবর্তন নোভাকে খানিক অবাক করে। নোভার ভাবনার মাঝেই পেছনে থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলল, এক্স উড বি হাজব্যান্ডের সাথে দেখা করে আজ মনটা বেশ ফুরফুরে। কারো মুখে এরকম অনাকাঙ্ক্ষিত বাক্য শ্রবণ করতেই নোভা চমকে পেছনে ফিরে তাকায়। আরভকে দেখে সে ছোট ছোট চোখে তাকায়। আরভের কথার মানে বুঝার চেষ্টা করে। একটু ভাবতেই বুঝতে পারে আরভ রাফিদের কথা বলছে। নোভা ভ্রু কুঁচকে আরভের দিকে দৃষ্টিপাত করে বলল, তুমি কিভাবে জানলে আমি রাফিদের সাথে দেখা করেছি? রেস্টুরেন্টে তো সেই সময় কেউ ছিল না। আরভ নোভার প্রশ্নের উত্তর না দিয়ে ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অ্যাক্সের প্রতি ফিলিংস জেগেছে নাকি নতুন করে? সময় থাকতে নিজেকে দমিয়ে নেও, কারণ কখনোই ওই বাস্টার্ডের কাছে যেতে পারবে না তুমি। আই উইল নট লেট ইউ গো। আরভের কথায় নোভার রাগ হল। এই ছেলে তার উপর অধিকার দেখাচ্ছে। তবুও নোভা শান্ত দৃষ্টিতে আরভের দিকে তাকিয়ে সামান্য বাঁকা হেসে বলল, থাপ্পড়গুলো ভুলে গেছো দেখছি। নো প্রবলেম, এইবার আর থাপ্পড় দিব না। এমন জায়গায় আঘাত করব যে নিজের পুরুষত্ব হারাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। সো ডোন্ট ক্রস ইউর লিমিট। নোভার কথায় আরভের কোন হেলদোল দেখা গেল না। সেও রহস্যময় হেসে নোভার দিকে দুপা এগিয়ে এসে নাক মুখ কুঁচকে বিরক্তি ভঙ্গিতে বলল, হসন্ত জয়াকার হ। আজ প্রথম এমন কাউকে দেখলাম যে নিজের বংশধরদের আসার রাস্তা নিজের পায়ে শেষ করার হুমকি দিচ্ছে। আরভের কথায় নোভা তাজ্জব বনে গেল। নোভা বলল, কি আর এই ছেলে বলছে কি? সব নোভার মাথার উপর দিয়ে গেল। আরভের পুরুষত্ব নষ্ট হওয়ার সাথে নোভার ভবিষ্যৎ নষ্ট হওয়ার কি সম্পর্ক? হঠাৎ কিছু বুঝতে পেরেই নোভার চোয়াল শক্ত হয়ে এলো। সে কটমট দৃষ্টিতে আরভের দিকে তাকিয়ে বলল, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, বেয়াদব ছেলে। এত নির্লজ্জ কিভাবে হতে পারে একটা মানুষ? সরো সামনে থেকে, আমার ত্রিসীমানায় যাতে তোমাকে আর না দেখি। নয়তো। আরব মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, নয়তো কি? নিজের বংশধরদের আসার ব্যবস্থা করবে? সমস্যা নেই আমার। অলওয়েজ রেডি ফর ইট। আরভের কথা শুনে নোভার কান দিয়ে গরম ধোঁয়া বাহির হতে শুরু করে। অগ্নিদগ্ধ চোখে আরভের দিকে তাকিয়ে বলল, আদারওয়াইজ আই উইল কিল ইউ, আরভভান শাহরিয়ার। তোমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। মাইন্ড ইট। কথাটা বলে নোভা এক সেকেন্ড দাঁড়ায় না সেখানে। গটগট করে হেঁটে ছাদ থেকে নেমে চলে যায়। আরব নোভার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। এরপর ফোন বের করে কাউকে কল করে শক্ত কণ্ঠে বলল, ডান। অপর পাশ থেকে কিছু বলতেই আরব বাঁকা হেসে কল কেটে দিয়ে ফিসফিসিয়ে বলল, ইউ আর অনলি মাইন, অনলি মাইন। ড্যাশ ড্যাশ। নোভা ছাদ থেকে নেমে দ্রুত পদক্ষেপে ড্রয়িং রুমে প্রবেশ করল। তার গন্তব্য ছিল রান্নাঘর, কিন্তু কক্ষের কেন্দ্রে থাকা টেলিভিশন পর্দার দিকে তার দৃষ্টি নিবদ্ধ হল। সেখানে বড় অক্ষরে একটি প্রধান শিরোনাম ঝলসে উঠছিল, আগামীকাল প্রায় 15 বছর পর বিদেশ থেকে ফিরছেন আইনমন্ত্রী সানা মির্জার একমাত্র পুত্র, আরভভান মির্জা। এইবার কি তার সাথে দেখা মিলবে, নাকি আগের মতোই সে লোকচক্ষুর আড়ালে থাকবে এবং নিজেকে গোপন করে রাখবে? সেটাই এখন সাধারণের নিকট প্রবল কৌতূহলের বিষয়। নোভা তার হৃদয় কুঁচকে টেলিভিশনের দিকে চেয়ে বিরক্তিতে মুখ বিকৃত করে বলল, এটাও নিশ্চয়ই ওই বেয়াদব ছেলেটার মতোই হবে। নাম যখন এক, স্বভাব তো এক হবেই। ডিসগাস্টিং। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। নোভা ক্রোধে দাঁতে দাঁত পিষে টেলিভিশনটি বন্ধ করল এবং রান্নাঘরের দিকে অগ্রসর হল। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। নোভা নিজেকে ধীরস্থির করার চেষ্টা করল। আবারও নিজের মধ্যে গম্ভীর ভাব নিয়ে এলো। রান্নাঘরে না গিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখল বর্ষণ আর আরিয়াকে। বর্ষণকে দেখে নোভা ভ্রু কুঁচকে বলল, তোর না শরীর খারাপ? এখানে কি করছিস? তোকে না রেস্ট নিতে বলেছে ডক্টর? আরিয়া ভেতরে প্রবেশ করতে করতে বলল, আরে, সব প্রশ্ন কি বাহিরে দাঁড় করিয়েই করবি নাকি? ভেতরে তো আসতে দে আগে। আরিয়া আর নোভা যেহেতু সমবয়সী তাই আরিয়াই নোভাকে বলেছে তুই করে সম্বোধন করতে। আরিয়া নোভার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে এই 2 দিনেই। যদিও নোভা ততটা হয়নি, তার সময় লাগবে। নোভা আর বর্ষণও প্রবেশ করল ভেতরে। আরিয়া রান্নাঘর থেকে ট্রেতে করে 2টি কাপে গরম চা নিয়ে ড্রয়িং রুমে ফিরে এলো। আরিয়া বর্ষণের সামনে চায়ের কাপটি রাখল আর একটি নিজের জন্য নিল।
নোভা খাবে না বলেছে তাই ওর জন্য আনেনি। নোভা বর্ষণের পাশে একটি সোফায় বসল। আরিয়া উষ্ণতা পেয়ে চায় চুমুক দিল। নোভা শান্ত দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। এরপর বর্ষণের দিকে তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করল, তুই বর্ষণকে কোথায় পেলি? আরিয়া। বর্ষণ শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, কিছু বলিস না, বইন। তোর পায়ে পড়ি। কিন্তু আরিয়া সরল মনে জবাব দিল, আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দূরে বর্ষণ ভাইকে ওরকম বসে থাকতে দেখে এগিয়ে গেলাম। কিন্তু কাছে যেতেই দেখি কি একটা ঝগড়ার পরিস্থিতি। দুজন মেয়ে উনাকে নিয়ে তুমুল ঝগড়া করছিল। একজন বলছিল বর্ষণ ভাই তার বয়ফ্রেন্ড, আরেকজনও একই দাবি করছিল। ব্যাপারটা দেখে আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই আমি চেঁচিয়ে ঝগড়া থামাতে বলি। আর ঠিক তখনই বর্ষণ ভাই হঠাৎ খুব করুণ গলায় আমাকে বলল যে উনার শরীর খারাপ লাগছে, গাড়ি আনেনি, আমি যেন উনাকে একটু বাসায় পৌঁছে দিই। কিন্তু আমি ভাবলাম এখানে আনলেই বেশি ভালো হবে। সম্পূর্ণ কাহিনী শুনে নোভার আর বুঝতে বাকি রইল না আসল কাহিনী কি। নোভা বর্ষণের দিকে তাকিয়ে রেগে বলল, তুই এই অসুস্থতা নিয়ে গার্লফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলি? তোর অসুস্থতা আমি বাহির করছি, বর্ষণের বাচ্চা। কথাটা বলেই নোভা তেড়ে গেল বর্ষণের দিকে। বর্ষণ উঠে দ্রুত সরে যায়। এরপর ইনোসেন্ট ফেস করে বলল, মুঝে ক্ষমা করো, আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, বইন। নোভা রেগে বলল, তুই দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বলে নোভা আবারও বর্ষণের দিকে যেতে নিলে আরিয়া চায়ের কাপ রেখে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, তার মানে ওই দুটো মেয়ে আপনার গার্লফ্রেন্ড ছিল? আর আপনি আমাকে মিথ্যে বলেছেন? বর্ষণ দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার শরীর সত্যিই খারাপ ছিল। আরিয়া দ্বিধা মেশানো কণ্ঠে আবারও জিজ্ঞেস করল, আপনি ডাবল টাইমিং করছেন? নোভা বর্ষণের দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাবল টাইমিং না, 20 টাইমিং করে ও। কথাটা শুনতেই আরিয়ার মাথায় আগুন জ্বলে যায়। তার মানে তাকে বোকা বানানো হয়েছে। কথাটা আরিয়ার কর্ণকুহরে প্রবেশ করতেই তার মস্তিষ্কে আগুনের হলকা জ্বলে উঠল। এক তীব্র প্রতারণার তিক্ততা তাকে গ্রাস করল। ঘৃণায় আরিয়ার দৃষ্টি বর্ষণের উপর স্থির হল। সহসা আরিয়া ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার লজ্জা করে না এতগুলো মেয়ের জীবন নিয়ে খেলতে? এতগুলো মানুষের মন নষ্ট করতে? জানেন কতটা কষ্ট হয় যখন একটা মানুষ জানতে পারে বিপরীত মানুষটা তো কখনো তাকে ভালোই বাসেনি? একটা মানুষ কতটা এফোর্ট দেয় একটা সম্পর্কে, আপনি জানেন? আপনি জানবেনই বা কি করে? আপনি তো একজন চরিত্রহীন। মেয়েদের টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেওয়া আপনাদের স্বভাব। বিপরীত মানুষটার উপর দিয়ে কি যায়, সেটা আপনারা বুঝবেন না। যারা আপনাকে সত্যিই ভালোবাসে, তারা যখন জানতে পারবে আপনি তাদের শুধু একটা খেলনা হিসেবে ব্যবহার করেছেন, তাদের বাঁচার আশায় মারা যাবে। কেউ কেউ হয়তো বা নিজেকে শেষ করতে চাইবে। কিন্তু কেউ জানবেও না খুনিটা আসলে কে। কখনো ভেবে দেখেছেন এর শেষ কোথায়? ছি, আপনার মতো মানুষদের আমি ঘৃণা করি। প্রচণ্ড ঘৃণা করি ওইসব মানুষদের যারা মানুষকে ঠকাতে একবারও ভাবে না। যাদের একজনকে দিয়ে হয় না। আমার তো আফসোস ওইসব মেয়েদের জন্য হচ্ছে যারা আপনাকে বিশ্বাস করে। আরে, আপনাদের মতো মানুষরা তো বিশ্বাসের যোগ্যই না। আমার আফসোস হচ্ছে ভীষণ। আপনাকে সাহায্য করলাম কেন? আপনার মতো মানুষদের মরে যাওয়াই উচিত। অল শুড ডাই লাইক ইউ। কথাগুলো বলার সময় আরিয়ার গলা ধরে আসে। প্রতিটি শব্দ যেন কাপা কাপা তন্ত্রিতে বাজছে। তার চোখ ছলছল করছে। চোখের কোণে জলবিন্দু টোকা পড়ার অপেক্ষায়। আরিয়ার কথার প্রহারে নোভা আর বর্ষণ প্রস্তরমূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা আরিয়ার এমন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল না। বর্ষণের মৃত্যুর উল্লেখ শুনে নোভা চমকে বলে উঠল, আরিয়া। আরিয়া এবার নোভার দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি ছুড়ে দিয়ে বলল, আর নোভা, তুইও সমান অপরাধী। তোর বন্ধুর সবকিছু জেনেও তুই চুপ আছিস। তোর নিজের সাথে হলে কি করতি তুই? আর তোর না এই ছেলের সাথে বিয়ে হবে? আসলে তোরা একে অপরকে ভালোবাসিস তো প্রশ্নচিহ্ন। আমার যথেষ্ট সন্দেহ আছে। তোর হবু স্বামী কতগুলো মেয়ের সাথে সম্পর্কে আছে আর তোর কোনো খেয়ালই নেই। আসলে তোরা একে অপরের জন্য বন্ধু হিসেবে পারফেক্ট হলেও জীবনসঙ্গী হিসেবে জিরো। এভাবে বিয়ে হয় না, বিয়ে কোনো মজার বিষয় না। পারলে নিজেকে একবার প্রশ্ন করে দেখিস কেমন মেয়ে তুই? কতগুলো মেয়ের জীবন নষ্ট হতে দেখেও চুপ আছিস। অবশ্য তোরা কিভাবে বুঝবি ধোঁকা খাওয়ার কষ্ট? তোদের কাছে তো সবকিছু নাটক। বিয়েটাও নাটক। এই যেমন একে অপরকে ভালোবাসিস না কিন্তু বিয়ে করছিস শুধুমাত্র একটা শর্তের কারণে। অথচ তোদের একে অপরের জন্য বন্ধুত্ব ছাড়া এক ফোঁটাও অন্য অনুভূতি নেই।
জীবনটা কি পুতুল খেলা নাকি প্রশ্নচিহ্ন? আসলে তোদের মতো মেয়েদের জন্যই মেয়েদের আজ এই অবস্থা। আরিয়া কি বলছে সে নিজেও সে ব্যাপারে অবগত নয়। নিজের মনে জমে থাকা ক্ষোভের আগুন সে উগলে দিচ্ছে। নোভা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কি বলবে বুঝতে পারল না। বর্ষণ এতক্ষণ চুপ ছিল কারণ দোষটা তার। কিন্তু নোভার উদ্দেশ্যে বলা এই তিক্ত বাক্যগুলো বর্ষণের কানে গরম লোহা হয়ে ঢুকল। বর্ষণ আরিয়ার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যা বলার আমাকে বলো, নোভাকে কিছু বলো না। আরিয়া ঘৃণা মেশানো দৃষ্টিতে বর্ষণের দিকে তাকিয়ে বলল, আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। কথাটা শেষ করে আরিয়া এক মুহূর্ত আর দাঁড়ালো না। রাগে, দুঃখে তার চোখ ফেটে জল আসছে। সে দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। দরজা সজোরে বন্ধ হওয়ার তীক্ষ্ণ শব্দে নোভা এবং বর্ষণ জনেই তাদের ঘোর কাটিয়ে উঠল। নোভা প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু আরিয়ার শেষ কথাগুলো তার মনে তীব্র আঘাত করল। তার বন্ধুর অপরাধ জেনেও সে চুপ ছিল। এটা ঠিক কিন্তু এর পিছনেও কারণ আছে। কিন্তু এখন আর এইসব ঠিক হবে না। নোভা বর্ষণের দিকে তীব্র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নোভার আগে ফোঁস ফোঁস করতে করতে বলল, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, বর্ষণ? তুই জানিস একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে কথাটা বলল। তুই 20টা মেয়ের সাথে টাইমিং করছিস। আমি জানি মেয়েগুলো কেমন। তারা শুধুমাত্র টাকার জন্য তোর কাছে আছে। তারাও তোর মতো 10-20 জনের সাথে সম্পর্কে আছে। এই সব আমি জানি। কিন্তু আরিয়া তো আর জানে না। মেয়েটার মন নরম অনেক। এই 2 দিনে বুঝে গিয়েছি আমি। আমাদের মতো না আরিয়া। বর্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরিয়ার কথাগুলো তার বিবেককে আঘাত করেছিল। যদিও তার স্বভাব পরিবর্তন হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তবুও সে নোভার দিকে তাকিয়ে করুণ সুরে বলল, আরে আরিয়া বিষয়টা এত সিরিয়াসলি নেবে, বুঝিনি। নোভা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরিয়াকে আমি বোঝাবো, কিন্তু তার আগে তোকে বোঝানো দরকার। তুই কি ভাবিস এটা মজা? যাদের সাথে তুই খেলছিস, তারা মানুষ। তাদের অনুভূতি আছে। হয়তো এখন তোর টাকার জন্য আছে কিন্তু কখন তোর প্রতি তাদের সত্যিকারের অনুভূতি জন্মাবে সেটা তুই বলতে পারিস? আর আজ থেকে তুই এই অভ্যাস বদলাবি। নয়তো তোর 20 জন গার্লফ্রেন্ডের মধ্যে সবচেয়ে দজ্জালটাকে ধরে বিয়ে করিয়ে দিব তোর সাথে। বিয়ের কথা শুনে বর্ষণের মুখ শুকিয়ে গেল। সে শুকনো ঢুক গিলে বলল, বিয়ে, আর মেরে ফেল, তবু বিয়ে করতে বলিস না। 20 জনের একজনের সাথে? ইম্পসিবল। ইসসে আচ্ছা হে মে মারোহি যায়ু। বর্ষণের কথা শুনে নোভা রেগে বর্ষণের পেছনে জোরে এক লাথি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বের হ বাসা থেকে। গেট আউট, মরকট কোথাকারের। আর কখনো এই বাড়ির চৌকাঠ পেরোবি না তুই। আমার ত্রিসীমানা না এই পৃথিবীতেই তোকে আর আমি দেখতে চাই না। আর 1 সেকেন্ড আমার চোখের সামনে থাকলে তোকে আমি নিজের হাতে খুন করব। এরপর 20 টুকরো করে 20 জন গার্লফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিব। বর্ষণ বাহিরে যেতে যেতে নাটকীয় ভঙ্গিতে বলল, তুমি আমার সাথে এরকম করতে পারো না, বেবি। একা একা আমি কোথায় যাব? তুমি ছাড়া যে আমার কেউ নেই। এই অধমের উপর একটু মায়া করো, জান। প্লিজ, জান। এসা মাতো কারো সাথ। আমি মরে যাব। নোভা ক্ষুব্ধ দৃষ্টিতে বর্ষণের দিকে তাকিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বর্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। নোভা দরজা বন্ধ করে ফোঁস করে শ্বাস ছাড়বে এমন সময় পেছনে ফিরতেই নিজের ঠিক সম্মুখে কারো বলিষ্ঠ বুক থেকে নোভার আর শ্বাস ছাড়া হয় না। শ্বাস ছাড়ার মধ্য পথেই সে মাথা উঁচু করে উপরে তাকায় ব্যক্তিটির মুখশ্রী দেখার জন্য। মাথা তুলে আর্ভের গম্ভীর মুখখানা দেখে নোভার আটকে আসা নিঃশ্বাসটা বেরিয়ে আসে। নোভাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আর্ভ রেগে বলল, সামনে থেকে সরো। নোভার ইচ্ছা করল না এখন আর্ভের সাথে কথা বাড়াতে। এমনিতেই ইদানিং নিজের হাবভাব তার ভালো লাগছে না। নোভার কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও যায় না। সে আর্ভের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? আর একটু আগেই তো এলে বাসায়। আর্ভ স্পষ্টভাবে কিছু না বলে চোয়াল শক্ত করে শুধু বিড়বিড় করে বলল, তোমাকে যে জান বলেছে তার জান নিতে যাচ্ছি। নোভা আর্ভের কথা শুনতে পেল না। সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিজেই নিজেকে বিরক্তি নিয়ে বলল, জাহান্নামে যাক। আমি এত প্রশ্ন করছি কেন? ড্যাশ ড্যাশ। গভীর রাত, প্রায় নিশুতি প্রহরের স্পর্শে চরাচর স্থির। একটি সুউচ্চ ও সুবিশাল ডুপ্লেক্স অট্টালিকার স্বচ্ছ কাচের প্রাচীরে মোড়া কক্ষের অভ্যন্তরে এক রহস্যময় যুবক দণ্ডায়মান। তার দেহ আবৃত কালো হুডির আস্তরণে, যার শিরবস্ত্র নেমে এসেছে দৃষ্টির সীমা পর্যন্ত।
মুখমণ্ডল রুমাল দিয়ে আচ্ছাদিত। ধূসর বর্ণের দুই চক্ষু চাঁদের আলোর মৃদু আভায় দীপ্তিময় তারকারা মতো জ্বলজ্বল করছে। তীক্ষ্ণ তার চাহনি, যেন কোনো রহস্য লুকিয়ে আছে তার ধূসর রাঙা চোখ দুটিতে। তার দেহ সুগঠিত ও দীর্ঘ, বক্ষদেশ প্রশস্ত ও সুপুষ্ট, যা হুডির আবরণেও সুস্পষ্ট ফুটে উঠেছে। পেশিবহুল হাত দুটি হুডির পকেটে ঢুকানো। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, ভঙ্গিতে এক লুকানো কাঠিন্য বিদ্যমান। যুবকটির গায়ের গড়ন অত্যন্ত আকর্ষক এবং ক্ষমতাশীল। হুডির নিচ থেকে তার সুঠাম, ঘন ভ্রু যুগল সামান্য কুঞ্চিত হয়ে আছে। যুবকটি গভীর কোনো চিন্তার মধ্যে আছে। তখনই পেছনে থেকে এক নরম নারী কণ্ঠ ভেসে আসে তার কর্ণে। আর্ভভান। সুপরিচিত কণ্ঠ শুনে আর্ভভান গাম্ভীর্যতা বজায় রেখে পেছনে ফিরে তাকায়। মিসেস সানা এগিয়ে আসে আর্ভভানের দিকে। মিসেস সানায়ার গায়ে পরিহিত একটি জামদানি শাড়ি। চুলগুলো সুন্দর করে বাঁধা, মুখে হালকা কৃত্রিমতার ছাপ। ৪৫ বছরের মধ্যবয়স্ক নারী সে, কিন্তু তার ফিটনেস দেখে সেটা বোঝার উপায় নেই। দেখতে ৩৫ বছরের একজন নারী। দুধে আলতা গায়ের রং তার। চোখে ঘন পাপড়ি, ধূসর রঙের চোখ দুটোতে আত্মবিশ্বাসী ভঙ্গি। আর্ভভান নিজের মায়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিসেস সানাই গম্ভীর কণ্ঠে বলল, তুমি হঠাৎ সবার সামনে আসতে চাচ্ছ কেন? এত বছর হলো তোমার এই পরিচয় কাউকে দাওনি। আর এত রাতে যে এসেছো, বাসায় কেউ টের পাবে না তো? আর্ভভান সোজাসাপটা উত্তর দেয়, নো। আর্ভভান শান্ত কণ্ঠে আর কিছু বলতে নিতেই কেউ একজন কল করে তাকে কিছু বললে সে বাহিরের দিকে যেতে যেতে বলল, আই হ্যাভ টু গো, মাম্মা। টক টু ইউ লেইটার। আর কালকে এয়ারপোর্টের আশেপাশে যাতে কোনো মিডিয়া না যায়, এই দায়িত্বটা তোমার। আমি যে দেশেই আছি সেটা কাউকে জানতে দেওয়া যাবে না। মিসেস সানা ছেলের কথা শুনে বলল, ওকে, মাই সান, ড্যাশ ড্যাশ। নোভা দাঁড়িয়ে আছে এক সুউচ্চ চূড়ায়, যেখান থেকে সমগ্র রাতের নগরীর চঞ্চলতা দৃশ্যমান। চারিদিকে শুধু কৃত্রিম দীপ্তির ঝলকানি। হাজারো বৈদ্যুতিক আলোয় শহরটিকে এক জ্বলন্ত জোনাকি মনে হচ্ছে। কিন্তু এই জায়গাটা কোলাহল মুক্ত। সবুজ ঘাসে ঘেরা জায়গাটি মৃদু আলোয় আলোকিত হয়ে আছে। পাশেই একটি ছোট্ট কাঠের ঘর। অনায়াসে সেই ঘরে দুজন ব্যক্তি থাকতে পারবে। কিন্তু এই উজ্জ্বলতার মাঝেও নোভার অন্তরাত্মা এক গভীর বিষণ্ণতার আবরণে আচ্ছন্ন। কত নিশুতি রজনী যে তার শান্তিময় নিদ্রা হরণ করেছে, তার ইয়ত্তা নেই। স্মৃতি এবং একাকিত্বের অসহনীয় ভার তাকে নিরন্তর তাড়না করে বেড়ায়। চক্ষু বন্ধ করলেই বিভীষিকাময় কিছু দৃশ্যপট তার মনশ্চক্ষে ভেসে ওঠে, যা তাকে অস্থির করে তোলে। এই সুউচ্চ নির্জন স্থানটি তার কাছে এক আশ্রয়স্থল। এই স্থানে একসময় তারা জোড়া বেঁধে আসত, কিন্তু আজ সে একা। গত ৬ বছর ধরে একাই আসছে এখানে। এখানে এলে এক অদ্ভুত প্রশান্তিতে তার সমুদয় দুঃখভার নিমেষে চলে যায়। নোভা সেখানে থাকা রেলিং ধরে আকাশের পানে তাকিয়েছিল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। নোভার ইচ্ছে হলো এই একাকিত্ব মুছে দিতে। কিন্তু সে অসহায়। নোভা কখনো ভাবেনি তাকে এইভাবে বাঁচতে হবে। সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়া বাঁচতে হবে। এর থেকে ভালো সেও মৃত্যুবরণ করে নিত। নোভা চোখ বন্ধ করে অস্ফুট স্বরে একটি নাম আওড়ালো, মীর। নোভার আর নিজেকে আটকে রাখতে পারল না, সহসা কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আর্তনাদ করে বলে উঠল সে, কেন চলে গেলে আমাকে ছেড়ে? মীর, কেন চলে গেলে? কথা দিয়েছিলে তো সারা জীবন পাশে থাকবে। তাহলে আজ আমি একা কেন? তুমি নেই কেন আমার পাশে? তুমি তোমার কথা রাখনি। রাখনি তোমার কথা। আমার পৃথিবীটা ভেঙে গেছে, মীর। আমি তিলে তিলে মারা যাচ্ছি। মারা যাচ্ছি আমি। শুনতে পারছো তুমি? তোমার ব্ল্যাক রোজ মারা যাচ্ছে। তোমার কথা তুমি রাখনি, মীর। রাখনি তোমার কথা। কেন করলে এমন? কেন চলে গেলে এভাবে? কেন? আ নোভার বুক চিরে বেরিয়ে আসা আর্তনাদ নৈশপ্রহরের স্তব্ধতাকে খান খান করে দিল। তার প্রতিটি শব্দ ৬ বছরের চেপে রাখা যন্ত্রণা, এক পর্বতপ্রমাণ অভিমানের ভার। নোভা পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, কথা রাখনি তুমি। তুমি জানো আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে আছি? জানো না, কারণ তুমি স্বার্থপর। তুমি শুধু নিজেরটা ভেবেছ, আমারটা ভাবনি। আমি তো তোমাকে বলেছিলাম আমার বাঁচার কারণ শুধু তুমি। তাহলে কেন, কেন আমাকে এমন নরক যন্ত্রণায় ফেলে গেলে, মীর? কেন? আকাশের দিকে অশ্রু মাখা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভালো থাকার কারণও তো আমি ছিলাম, মীর। তাহলে তুমি কিভাবে ভালো থাকছো আমাকে ছাড়া? কষ্ট হচ্ছে না তোমার? যেই আমাকে ছাড়া তোমার এক মুহূর্ত নিঃশ্বাস নিতে কষ্ট হতো, সেই তুমি ৬ বছর আমাকে ছাড়া শান্তিতে শুয়ে আছো। কিভাবে পারছো তুমি? দম বন্ধ হয়ে আসছে না তোমার? আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে।
চলে আসো না আমার কাছে। ভালো নেই আমি মীর, তোমার ব্ল্যাক রোজ ভালো নেই। তোমাকে ছাড়া যে এই নোভা শূন্য। আসো না ফিরে। নোভা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে সবুজ ঘাসের উপর লুটিয়ে পড়ল, যেন পৃথিবী তাকে গ্রাস করুক। তার কাঁধ দুটো থরথর করে কাঁপছে। আর কান্নার দমকে শরীরটা দুমড়ে যাচ্ছে। তার কান্নার তীব্র শব্দগুলো পাহাড়ের মতো বুকে আঘাত করছে। যেন কেউ গভীর কূপে আর্তনাদ করছে। নোভা এক হাতে মাটি খামচে ধরে রইল। যার ফলে তার নখগুলো ঘাসের গভীরে গেঁথে গেল। অতীতে ফিরে যায় নোভার মন। 6 বছর আগের সেই ভয়ঙ্কর দৃশ্য, যা আজও তাকে তাড়া করে। একটা ভাঙা কাচের টুকরোর মতো সেই স্মৃতি বারবার তার হৃদয় বিঁধে যাচ্ছে। সে আর সহ্য করতে পারছে না। নোভা নিজের মুখে অসহায় হাসি ফুটিয়ে বলল, তোমার মনে নেই মীর, তুমি বলেছিলে নোভা আর মীর শব্দ দুটো হলেও মানুষ একই। আমরা একটা নাম, আমরা একসাথেই শেষ নিঃশ্বাস ফেলব। আমি নিজের মধ্যে তোমাকে বসিয়ে দিয়েছি মীর। নোভা নওয়ান মীর আমি এখন। আলাদা হইনি আমরা। কিন্তু কেন তুমি একা চলে গেলে প্রশ্নচিহ্ন। আমি তো এখনো শ্বাস নিচ্ছি। এই শ্বাস আমার বিষ লাগে মীর। প্রতিনিয়ত আমি বিষ পান করছি। কিন্তু আমার মরণ হচ্ছে না কেন? আমি নিঃশ্বাস নিতে চাই না তোমাকে ছাড়া। চাই না আমি তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে। নিয়ে যাও আমাকে তোমার সাথে। নোভার শরীরে আর বিন্দুমাত্র শক্তি নেই। শরীরের সমস্ত শক্তি হারিয়ে পাথরের মতো বসে নোভা আবারও বলল, জানো মীর, দাদু আমাকে বিয়ে দিতে চায়। তিনি আমাকে এই জন্য শর্তও দিয়েছেন। দাদু মনে করে বিয়ে করলে আমি তোমাকে ভুলতে পারবো। তিনি আমার ভালোই চান। আমি জানি তারা ভাবে বিয়ে করলেই তোমার ভালোবাসার ভূত আমার মাথা থেকে নামবে। সুখী হব আমি। তারা তো জানে না আমার মধ্যে আর কিছু অবশিষ্ট নেই। সব সব তোমার সাথে চলে গেছে। আমি শুধু একটা খোলস। আমি একটি জীবন্ত লাশ। নোভা নিজের উপর তাচ্ছিল্য হেসে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু শরীর তাকে সঙ্গ দিল না। দেয়ালের মতো ঠান্ডা রেলিং ধরে সে নিজেকে দাঁড় করালো। চাঁদের মৃদু আলো তার অশ্রুসিক্ত মুখে এক অলৌকিক বিষণ্ণতা সৃষ্টি করেছে। নোভা আকাশ পানে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আমি জানি মীর, তুমি আমাকে দেখছো। আমি জানি তুমি আছো। কিন্তু আমি তোমাকে অনুভব করতে পারছি না। আমি তোমার উষ্ণতা চাই, তোমার হাত, তোমার স্পর্শ। আমি সব ফেরত চাই। নয়তো আমাকে ফিরিয়ে নাও মীর। আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। আমি আর পারছি না, পারছি না আমি। উদ্ধৃতি চিহ্ন। নোভার এই অসহায়তা, এই গভীর আর্তনাদ দূরে হডি পড়ে অন্ধকারে মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা আর্ভভানের বুকে এক শীতল ছুরির আঘাত হানল। তার ধূসর রাঙা চোখগুলো রাগে জ্বলজ্বল করে উঠল। যে ভালোবাসার মানুষটি তার বেঁচে থাকার একমাত্র কারণ ছিল, সেই মানুষটির মৃত্যু নোভাকে কেবল এক শূন্যতার পথে ঠেলে দিয়েছে। প্রিয়জনকে হারানোর কষ্টটা আসলে কতটা তীব্র, যা একটি মানুষকে কেবল বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তিল তিল করে শেষ করে দেয়। নোভা চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে রইল। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। কান্নার শক্তিটুকু আর অবশিষ্ট নেই তার মধ্যে। নোভার বুকফাটা কান্না আর আর্তনাদ রাতের স্তব্ধতাকে ছিঁড়ে খান খান করে দিচ্ছিল। প্রতিটি শব্দ এক একটি অগ্নিশলাকা হয়ে দূরে কালো হুডির আড়ালে দাঁড়িয়ে থাকা আর্ভভানের হৃৎপিণ্ডে বিঁধছে। রাগে তার শরীরের পেশিগুলো শক্ত হয়ে উঠল। নোভার মুখে মীর নামটা শুনে আর্ভভানের ধূসর চোখ দুটো আরও তীব্রভাবে জ্বলতে শুরু করল। মুহূর্তেই আর্ভভানের দৃঢ় চোয়াল আরও শক্ত হয়ে গেল। মুখ রুমালে ঢাকা থাকলেও তার ভ্রুযুগল এতটাই কুঁচকে গেল যে মনে হচ্ছে যে সে যন্ত্রণায় ভুগছে। একটি তীব্র ক্রোধের স্রোত আর্ভভানের শিরা উপশিরায় প্রবাহিত হল। আর্ভভান রাগে তার মুষ্টিবদ্ধ হাত হুডির পকেটের ভেতরে আরও শক্ত করে চেপে ধরল। আর্ভভান দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করল। কিন্তু রাগের চেয়েও তীব্র ছিল তার কষ্ট। নোভার এই অসহায়ত্ব আর্ভের নিজের শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। নোভা যখন বলল, আমার মরণ হচ্ছে না কেন? আমি নিঃশ্বাস নিতে চাই না তোমাকে ছাড়া। নিয়ে যাও আমাকে তোমার সাথে। কথাটা মনে পড়তেই আর্ভভানের চোখ মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করল। আর্ভভান তার এক হাত দিয়ে কপাল স্লাইড করতে শুরু করল নিজেকে সংযত করার জন্য, কিন্তু কোনোভাবেই পারছে না সে। নোভা অন্য কারো জন্য কাঁদছে, এটা তার সহ্য হচ্ছে না। না, আর্ভভান আর সহ্য করতে না পেরে হুডি দিয়ে নিজের মুখটা ভালোভাবে ঢেকে নেয় যেন শুধু চোখ দুটোই দেখা যায়। পেশিবহুল হাতে কোমরে গুজে রাখা বন্দুকটা বাহির করে বড় বড় পা ফেলে এগিয়ে যায় নোভার দিকে।
নোভা আকাশের পানে তাকিয়ে ছিল, হঠাৎ মাথায় কিছুর স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকিয়ে দেখল মুখে কালো রুমাল বাঁধা আর হুডি পরা ধূসর চোখের অধিকারী এক যুবক তার মাথায় বন্দুক ঠেকিয়েছে। নোভা চমকালো কিন্তু ভয় পেল না। নোভার কপালে বরফ শীতল লোহার স্পর্শ তাকে মুহূর্তের জন্য এক অদেখা জগতে থমকে দিল। তবুও ভয় তার স্নিগ্ধ চোখে বিন্দুমাত্র স্থান পেল না। বরং এক অবাক করা বিস্ময় নিয়ে সে সামনে দাঁড়িয়ে থাকা যুবকের গভীর ধূসর চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। রাতের নিস্তব্ধতা চিরে কেবল তার আর সামনের যুবকটির শ্বাসপ্রশ্বাসের ছন্দ শোনা যাচ্ছে। নোভা দেখতে পেল আর্ভভানের চোখ থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। তার কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে, ভ্রুগুলো কঠিনভাবে কুঁচকানো। দেখে মনে হচ্ছে তার অন্তরে উত্তেজিত রাগের এক ভয়ঙ্কর তাণ্ডব চলছে। নোভা তার তীক্ষ্ণ দৃষ্টিতে আর্ভভানকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হু আর ইউ? আর্ভভান কোনো জবাব দিল না। কেবল স্থির দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে রইল। যেন সময়ের প্রবাহ তার কাছে অর্থহীন। পরিস্থিতি আঁচ করতে পেরে নোভা তার কণ্ঠস্বরকে আরও স্থির ও দৃঢ় করে বলল, ভয় দেখাতে এসেছ? তাহলে ভুল জায়গায় এসেছ। হুডির আড়ালে ঢাকা আর্ভভান তখনও নীরব। আর্ভভানের হাতে ধরা বন্দুকের নল সামান্য কাপল। ক্রোধের প্রচণ্ডতায় তার হাত অবাধ্য হচ্ছে। তার ধূসর চোখ দুটো নোভার চোখের মণি ভেদ করে আটকে আছে। তার এই দৃষ্টি দিয়েই সে নোভাকে খোনাত ভস্ম করে দেবে। আর্ভভানের এই ভয়ঙ্কর আর হিংস্র চাহনি দেখে নোভা সামান্য বিচলিত হল। তার কাছে এই দৃষ্টি অত্যন্ত পরিচিত মনে হল। সে এর আগেও এমন হিংস্রতা কোথাও দেখেছে। মস্তিষ্ককে সামান্য চালিত করতেই তার নিউরনগুলো সতেজ হল। তার মনে আর্ভের নাম ভেসে উঠল। কিন্তু আর্ভের চোখের মণি তো ধূসর নয়। নোভা আর্ভভানকে আরেকবার সতর্কতার সঙ্গে পরখ করে নিল। এইবার সে প্রায় বিস্ফোরিত হল। এ যেন আর্ভের সম্পূর্ণ কার্বন কপি। দাঁড়ানোর ভঙ্গি, সেই হিংস্র চোখ, জিম করা দেহসৌষ্ঠব, রাগের প্রকাশ, তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই এক। শুধু চোখের রং ভিন্ন। কিন্তু এটা কিভাবে সম্ভব প্রশ্নচিহ্ন। আর্ভের তো কোনো যমজ ভাই নেই। নোভা আর্ভভান থেকে চোখ সরালো না। সেই নিরাসক্ত কণ্ঠে বলল, ইফ ইউ ওয়ান্ট টু কিল মি, ইউ ক্যান। বিকজ আই ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ। নোভার এই কথাগুলো রাগে আর্ভভানের শ্বাসরোধ করে দিল। তার মস্তিষ্কে জ্বলতে থাকা ক্রোধের আগুন আরও রৌদ্ররূপ রূপ ধারণ করল। বহু কষ্টে আর্ভভান নিজেকে সামলে নিল। মুহূর্তকালের নীরবতা ভেঙে তার গম্ভীর কণ্ঠস্বর পরিবেশ ভারী করে তুলল, হু ইজ মির? নোভা ঠোঁট চেপে ধরল। নামটা শুনতাই চোখে জমে থাকা অশ্রুজল আর কোনো বাঁধ মানল না। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। কিন্তু মুখে এখনও এক কঠিন কাঠিন্য বিদ্যমান। মির মাই এভরিথিং। সে এক সংক্ষিপ্ত অথচ গভীর উত্তর দিল। কথাটা শোনা মাত্রই নোভার তপ্ত ললাটে লৌহশীতল বন্দুকের নলটি আরও জোরে চেপে ধরল আর্ভভান। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এই মুখে অন্য কারো নাম থাকার চেয়ে ভালো, নিজের হাতেই তোকে শেষ করে দেব। আর্ভভানের ধূসর নয়নযুগল উত্তাপের কুণ্ডলী, প্রতিশোধের আগুনে গনগনে। কিন্তু এই প্রলয়ঙ্করী ক্রোধের সামনে নোভার চোখে নেই কোনো ভয়ের লেশমাত্র। নোভার চোখে লুকিয়ে আছে এক গভীর রহস্য। নোভা ধীরে ধীরে আর্ভভানের অগ্নিময় চোখের দিকে তাকালো। আর্ভের হিংস্র চাহনি দেখে নোভা আতঙ্কিত হল না। সে আর্ভের দিকে তাকিয়ে ঠোঁট হেলিয়ে হাসল। আর্ভভান নোভার হাসির মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকাল। সহসা বিদ্যুতের ঝলকের মতো নোভার হাত এগিয়ে গেল। এক দ্রুত, ক্ষিপ্র ঝটকায় সে আর্ভভানের পেশিবহুল মুষ্টি থেকে বন্দুকটি ছিনিয়ে নিল এবং মুহূর্তে সেটির নল আর্ভভানের বক্ষ লক্ষ্য করে তাক করল। নোভার ঠোঁটে ফুটে উঠল এক বাঁকা হাসি। নোভা বাঁকা হেসে শান্ত কণ্ঠে বলল, যে আগে থেকেই মৃত, তাকে তুমি কিসের ভয় দেখাও? সরি, বাট নোভা নওয়ান মির মৃত্যুকে ভয় পায় না। নোভার কণ্ঠে এক বিন্দু কম্পনও নেই। তার চোখও আর্ভভানের চোখ থেকে এক পলকের জন্য সরেনি। নোভা আর্ভের দিকে বন্দুক তাক করলেও আর্ভভানের চোখে আতঙ্কের কোনো প্রতিফলন ঘটল না। বরং তার চোয়াল আরও কঠিন সংকল্পে শক্ত হয়ে উঠল। সে একচুলও নড়ল না। সে দৃঢ়তা আর নীরব ক্রোধে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার পেশিবহুল শরীর প্রস্তরমূর্তির মতো অচঞ্চল হয়ে রইল। নোভার চোখে মুখে এখনও সেই বাঁকা হাসি। নোভা ভেবেছিল এই অপ্রত্যাশিত পাল্টা আক্রমণে আর্ভভান অন্তত বিস্মিত বা ভীত হবে। কিন্তু নোভাকে বিস্মিত করে আর্ভভান এক কদম এগিয়ে এলো। সে এগিয়ে এসে বন্দুকের নলটিকে আরও কাছে, ঠিক নিজের হৃৎপিণ্ডের কাছাকাছি টেনে নিল। এরপর হিমশীতল কণ্ঠে বলল, ট্রিগার টানো। আর্ভভানের এই অবিচল চ্যালেঞ্জে নোভা দু কদম পিছিয়ে এলো। তার মস্তিষ্ক হঠাৎ চক্রাকারে ঘুরতে শুরু করল।
আরেকটু আগের অতিরিক্ত কান্নায় তার দৃষ্টিপথ ঝাপসা হয়ে আসছে, শরীর জানান দিচ্ছে গভীর ক্লান্তির বার্তা। তবুও নোভা থমকে গেল না। সে নিজেকে ফুটবল দেখাতে চাইল না। নোভার চোখ বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। শরীর অবশ হয়ে আসছে তার। সে আর এক মুহূর্ত চিন্তা না করে ট্রিগারে চাপ দিয়ে দিল। মুহূর্তে গুলিটা সবেগে গিয়ে আর্ভভানের হাতে গেঁথে গেল আর নোভার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। আর্ভভানের কাঁধ কিছুটা কেঁপে উঠল। আর্ভভান ব্যথায় অন্য হাত দ্বারা তার বাম বাহু চেপে ধরল। আর্ভভান আশা করেনি নোভা সত্যিই সত্যিই গুলি চালিয়ে দিবে। আর্ভভান নোভাকে মাটিতে লুটিয়ে পড়তে থাকতে দেখে হেসে বলল, এই মেয়ে শুধরাবে না, নিজে মরবে কিন্তু তার আগে সামনের জনকে মেরে মরবে। আই লাইক ইট, বেবি। আর্ভভান তার রক্তমাখা হাত নিয়েই ধীরে ধীরে নোভার দিকে এগিয়ে যায়। এরপর নোভার হাত থেকে বন্দুকটা নিয়ে নিজের কোমরে গুজে নিয়ে দুই হাতে নোভাকে নিজের বাহুতে উঠিয়ে নেয়। আর্ভভান সেখান থেকে যেতে শুরু করে। আর্ভভান বাঁকা হেসে একবার তার বাহুতে অবচেতন অবস্থায় পড়ে থাকা নোভার দিকে তাকায়। নোভার শ্বাস প্রশ্বাস অনিয়মিত স্পন্দনের মতো চলছে। তার কপাল জুড়ে থাকা ঘর্মাক্ত চুলগুলো মুখের ওপর অগোছালোভাবে ছড়িয়ে পড়েছে। চোখ দুটো আধা নিমিলিত। দেখে মনে হচ্ছে সে পুরোপুরি জ্ঞান হারায়নি। চেতনা এবং অচেতনতার মাঝের এক সীমায় ঝুলে আছে। আর্ভভান নোভাকে নিজের সাথে আরো জোরে চেপে ধরে ঠোঁট কামড়ে হেসে বলল, ইউ আর মাই পিস। চারপাশে রাতের গাঢ় নিস্তব্ধতা। দূর থেকে ভেসে আসছে কুকুরের ক্ষীণ ও বিষণ্ণ ডাক, আর বাতাসে জমে থাকা শীতলতা এই দৃশ্যের ভার আরও বাড়িয়ে দিয়েছে। আর্ভভান দ্রুত পায়ে এগিয়ে যায় ব্ল্যাক রোলস রয়েস গাড়িটির দিকে। দরজা খুলে সে নোভাকে সামনের সিটে অত্যন্ত সাবধানে শুইয়ে দেয়। এত সাবধানে তাকে স্পর্শ করল যেন নোভা কাচের তৈরি, অযত্নের সামান্য ছোঁয়া লাগলেও ভেঙে পড়বে। আর্ভভান ড্রাইভিং সিটে বসে নোভাকে নিজের সাথে পরম আবেশে জড়িয়ে নিল। এক হাতে গাড়ি চালাতে শুরু করল। গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো। গাড়ির শব্দে চারপাশের নীরবতার বাঁধ ভাঙল। হেডলাইটের তীক্ষ্ণ আলো অন্ধকারকে চিরে সামনে এগিয়ে চলল। মীর। হঠাৎই নোভার ঠোঁটের কোণে নামটি অস্পষ্টভাবে উচ্চারণ হলো। নামটা শুনতাই স্টিয়ারিং এ আর্ভভানের আঙুলগুলো আরো কঠিনভাবে শক্ত হয়ে এলো। শব্দটি ছিল অতি ক্ষুদ্র, কিন্তু আর্ভভানের কানে তা বজ্রপাতের মতো প্রবল হয়ে আছড়ে পড়ল। সে হঠাৎ ব্রেক কষল। গাড়ির ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়ার শব্দে সেই রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। আর্ভভানের ধূসর চোখ আবারও মুহূর্তের মধ্যে রক্তিম আভায় জ্বলজ্বল করে উঠল। তার চোয়াল এমনভাবে শক্ত পাথরের মতো আটকে গেল, যেন ভেতরের রাগ আর যন্ত্রণার চাপে তা এখনই ভেঙে চৌচির হয়ে যাবে। এই নাম আবার, দাঁতে দাঁত চেপে আর্ভ তিক্ত ফিসফিসিয়ে বলল। নোভা এখনো চেতনাহীন। কোনো উত্তর নেই, শুধু তার ধীর ও অভ্যস্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু নোভার এই নিস্তেজ নির্বতাই আর্ভভানকে আরও উন্মত্ত করে তুলল। আর্ভভান হঠাৎ নোভার দিকে ঝুঁকল, যেন এক আবেগের ঝড় তাকে নিয়ন্ত্রণ করছে। এক হাতে সে নোভার চিবুক জোরে চেপে ধরল। শুনছিস? কণ্ঠে ক্রোধের স্ফুলিঙ্গ নিয়ে বলল আর্ভভান। অজ্ঞান থাকলেও ওর নাম এতটা গভীরে ঢুকে আছে? ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল। নোভা কোনো প্রতিক্রিয়া দেখাল না। তার মাথা নিস্তেজ পুতুলের মতো আর্ভভানের হাতের চাপে একদিকে দুলে পড়ল। এই নিথর প্রতিক্রিয়া আর্ভভানের রাগকে প্রশমিত করল না, বরং তাতে ইন্ধন জোগাল। সে হাত সরিয়ে নিল, দৃষ্টি নামিয়ে আনল নিজের রক্তমাখা বাহুর দিকে। ক্ষতস্থানের তীব্র ব্যথা এখনও বিদ্যমান, কিন্তু ভেতরের অগ্নিগর্ভ ক্ষোভের কাছে তা এখন তুচ্ছ। আর্ভভান নোভার চিবুক ছেড়ে হিংস্র দৃষ্টিতে ওর অবচেতন মুখের দিকে তাকিয়ে মুখে বেপরোয়া হাসি ফুটিয়ে বলল, অল রাইট, যদি তোর দুনিয়ায় শুধু মিরি থাকে, তাহলে আমি সেই দুনিয়াটা ভেঙে গুড়িয়ে দেব। ড্যাশ ড্যাশ। সূর্যের আলো এসে চোখে মুখে পড়তেই নোভা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে। কিন্তু তার মাথা অনেক ব্যথা করতে থাকে। আলোর ঝলক তার ক্লান্ত চোখকে বিদ্ধ করছে। চারপাশে কোমল উষ্ণতা। সে দ্রুত উঠে বসার চেষ্টা করতেই মস্তিষ্কের ভেতরে যেন এক ঘূর্ণিবায়ু সৃষ্টি হল। কপাল এবং মাথার পেছনে দিকটা তীব্রভাবে টনটন করছে। তার নিজের শরীর আর মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারানোর মুহূর্ত, মাটিতে লুটিয়ে পড়া মনে পড়তেই নোভার মুখমণ্ডল পাথরের মতো কঠিন হয়ে উঠল। তার দুর্বলতা, তার অতিরিক্ত আবেগ, তাকে আবার ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। নোভা রাগে সাইড টেবিলে থাকা পানির গ্লাসটি ধাক্কা দিয়ে ফেলে রাগে চিৎকার করে বলল, না, 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 আমি এরকম করতে পারি না। আমার মোটিভ থেকে আমি সরতে পারি না। কি করে পারি আমি মীরকে ছেড়ে অন্যের বাহুতে শান্তি খুঁজতে? কি করে পারি? উদ্ধৃতি চিহ্ন। নোভা বিছানা থেকে উঠে পাগলের মতো রুমের এক একটা জিনিস ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, আই হেট ইউ, নোভা।
আই হেট ইউ। তুই এটা মীরের সাথে কিভাবে করতে পারিস? কিভাবে পারিস? মানছি, ও আর তোর সাথে নেই, কিন্তু তাই বলে তুই অন্য কারো কাছে নিজেকে সমর্পণ করবি? কিভাবে পারলি তুই? কিভাবে? নোভার চিৎকারে পুরো রুম কেঁপে উঠল। সবকিছু রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো ভূমিকম্প এসেছে। ক্লান্ত নোভা নিজের মাথা জোরে চেপে ধরে কাঁদতে কাঁদতে খাটের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ে। নিজের মাথার চুলগুলো চেপে ধরে নোভা চিৎকার করে বলে উঠল, আমি আর পারছি না। দিন দিন একাকিত্ব আমাকে গ্রাস করছে। আই নিড ইউ, মীর। আই নিড ইউ। প্লিজ, কাম ব্যাক, প্লিজ। আমি পাগল হয়ে যাচ্ছি। চারপাশের শূন্যতা আমাকে গিলে খাচ্ছে। মীর। নোভার কান্নার শব্দ ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। বুকের ভেতরের চাপা আর্তনাদগুলো ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়ল। সে খাটের পাশে মেঝেতে বসে আছে, দু হাত দিয়ে মাথা জড়িয়ে ধরে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ বারবার আঘাত করছে। ড্যাশ ড্যাশ। আরব সমেত সকলের ডাইনিং টেবিলে সমবেত হয়েছে। খাবারের পর্বে মগ্ন প্রত্যেকে, নিজেদের আহারে ব্যস্ত সবাই। ঠিক সেই মুহূর্তে বেজে উঠল মিস্টার আমিরের ফোনটি। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আগত সংবাদে তিনি তৎক্ষণাৎ রিমোটটি হস্তগত করে টেলিভিশনটি অন করলেন। টিভি চালু করতেই পর্দায় ভেসে আসা শিরোলেখটি সকলের দৃষ্টি আকর্ষণ করল। আলতাফ চৌধুরীর কনিষ্ঠ পুত্র রাফিদ চৌধুরী, যিনি কিছুদিন আগেই আমির শাহরিয়ারের নাতনি নোভা নওয়ান মীরের স্বামী হতে চলেছিলেন, তিনি গত নিশীথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে। এই আকস্মিক বিপর্যয়ের সংবাদে সকলেই স্তম্ভিত হয়ে টিভির পানে তাকালেন। কেবল আরব ছিল ব্যতিক্রম। সে সম্পূর্ণ নির্বিকার, নিজের খাবারে মনোনিবেশ করে আছে, যেন খাওয়ার থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর কিছু নেই। এই দুঃসংবাদে সকলেই ক্ষণিকের তরে রাফিদের এই অবস্থার জন্য সমবেদনা প্রকাশ করল। মিসেস জমিলা আফসোসের স্বরে বলল, পুলাডার অকালে এ কি অবস্থা হয়ে গেল। আল্লাহ ওরে সুস্থতা দান করুক। সবাই সম্মতি জানালো মিসেস জমিলার কথায়। কিন্তু আরিয়া তির্যক দৃষ্টিতে আরভের দিকে চাইল। আরভের এই নিরাসক্ত ভাবটি আরিয়ার মনে এক দুর্বোধ্য সন্দেহের জন্ম দিচ্ছিল। আরব সাধারণতই সবকিছুতে খেয়ালহীন, কিন্তু আজকের আরভের হাবভাব আরিয়ার ঠিক লাগল না। সবাইকে অগ্রাহ্য করে খাওয়া সমাপ্ত করে আরব সিঁড়ি বেয়ে উপরে নিজ কক্ষের দিকে প্রস্থান করল, যেন এই বিশ্বে কোনো ঘটনাই ঘটেনি সেটা তার কানে যাওয়া তো দূরের কথা। আরভের এমন উদাসীন আচরণে আরিয়ার সংশয় আরও ঘনীভূত হল। সেও আরভের পিছনে যেতে লাগল। আরিয়া আরভের কক্ষে প্রবেশ করে দেখল আরব পরিধেয় শার্টটি পরিবর্তন করছে। এটা দেখে আরিয়া চলে যেতে নিতেই আরিয়ার দৃষ্টি নিবদ্ধ হলো আরভের বাম হাতে, যেখানে ঘন ব্যান্ডেজ বাঁধা। ব্যান্ডেজের উপর দিয়েও রক্তের ছোপ ছোপ দাগ। আরিয়া বিস্ময় বিমূঢ় হয়ে বলে উঠল, আরব, তোর হাতে কি হয়েছে? প্রশ্নটি করে আরিয়া যখন আরভের দিকে অগ্রসর হতে চাইল। আরব তখন শার্টের বোতাম আটকাতে আটকাতে হাত বাড়িয়ে আরিয়াকে প্রতিহত করে গম্ভীর কণ্ঠে বলল, স্টপ দেয়ার, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট কনসার্ন। আরভের কথায় আরিয়া সেখানেই স্তব্ধ হল। সে আরভের সন্নিকটে না এসে প্রশ্ন করল, আগে বল, তুমি এই আঘাত কিভাবে পেলি? গতকালও তো সব স্বাভাবিক ছিল। সকালে হঠাৎ তোমার হাতে কি হলো? আরব কোনো প্রত্যুত্তর দিল না। সে দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের কেশবিন্যাসে মগ্ন রইল, যেন আরিয়ার কোনো কথাই তার কর্ণগোচর হয়নি। আরভের নির্বিকার ভাব দেখে হঠাৎই আরিয়া পুনরুক্তি করল, তুমি সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়েছিলি তো? আরব। সাইকিয়াট্রিস্ট শব্দটি শুনে আরভের হাত থেমে গেল। সে শান্ত ভঙ্গিতে পশ্চাতে ফিরে আরিয়ার বিস্ফারিত মুখের দিকে বিরক্তিতে ভ্রু কুঁচকে চেয়ে বলল, আমি কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব? আরিয়া বাক্যহারা হয়ে গেল। অর্থাৎ আরব চিকিৎসকের কাছে যায়নি। সেই হতবিহ্বল আরিয়াকে উপেক্ষা করে আরব শীষ বাজাতে বাজাতে দ্রুত পদক্ষেপে কক্ষ ত্যাগ করল। আরিয়া সেখানে স্থির দাঁড়িয়ে রইল, এক গভীর রহস্যের জালে জড়িয়ে। আরব ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আরিয়া সেখানে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করছে। আরভের শরীরের ক্ষত, হাতে ব্যান্ডেজ, রাফিদের মর্মান্তিক অবস্থা। এই দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আরভের নির্লিপ্ততা আর তার হাতে গুরুতর আঘাত আরিয়ার মনে এক নিদারুণ সন্দেহের বীজ বপন করল। আরব কি কিছু লুকিয়ে চলেছে? সে কি সত্য গোপন করছে? আরিয়া তখন নিজের মনেই বলে উঠল, না, এটা হতে পারে না। আরব এমন কাজ করতেই পারে না। কিন্তু যুক্তি তার মন মানতে চাইছে না। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই নিচতলা থেকে মিসেস কলির কণ্ঠস্বর ভেসে এল,
আরিয়া, মা, নিচে আয়। সবাই চা খেতে বসেছি। আরব কোথায়? আরিয়া সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে নিজেকে সামলে নিল। সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে নিচে নেমে এল। আরব মাত্রই তো ছাদে গেল। মা হয়তো ফোনে কথা বলছে। ডাইনিং টেবিল এখনো শোকের ছায়া আর চাপা গুঞ্জনে ভারাক্রান্ত। সবাই রাফিদ এবং তার পরিবারের জন্য আফসোস করছে। মিস্টার আইমান চায় চুমুক দিতে দিতে স্ত্রীকে বললেন, যাই হোক, নোভার কপাল ভালো যে এই বিয়েটা হয়নি। না হলে আজ সে সদ্য বিধবা হতো। কারণ বাঁচার চান্স নেই বললেই চলে। নোভা খাটের সাথে হেলান দিয়ে হাঁটু মুড়ে বসেছিল, মুখ নিচু করে। তার সমগ্র সত্তা এখন নিমজ্জিত এক গহন ভাবনার অতলে। এইমাত্র বর্ষণের পাঠানো বার্তাটি তার হৃদয়ে তীব্র আঘাত হেনেছে। বর্ষণ মেসেজ দিয়ে বলল রাফিদের ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। রাফিদই ছিল যে তাকে মীরের খুনি পর্যন্ত পৌঁছে দিতে পারত। মীরের হত্যাকারীর কাছে পৌঁছানোর শেষ সুতোটিও যেন ছিন্ন হতে চলেছে। আর এর সঙ্গে মিশেছে গত রাতের সেই রহস্যময় যুবকের উপস্থিতি এবং তার অবাস্তব উক্তিমালা। নোভা কি তবে এক রহস্যের জাল ছিন্ন করতে এসে আরও এক অতলান্ত ফাঁদে জড়িয়ে পড়ছে? তার মনে হচ্ছে, এই জটিল জট থেকে তার মুক্তি নেই। কে সেই যুবক? আরভের সঙ্গে তার এত অবিশ্বাস্য সাদৃশ্য? এ কি কেবলই কাকতালীয়, নাকি তার চেয়েও গভীর কিছু? বিশেষ করে আরভের সাম্প্রতিক অস্বাভাবিক আচরণ, যা সেই যুবকের কার্যকলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। নোভা আর ভাবতে পারছে না। তার সবকিছু এলোমেলো লাগছে। এ কোন গোলক ধাঁধায় আটকে পড়ছে সে? নোভার চিন্তার আবর্তে থাকা অবস্থাতেই একটি রাশভারী কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। তোমার কান্না শেষ হয়েছে? নাকি তোমার জন্য একটা বালতি নিয়ে আসব? তোমার মূল্যবান চোখের পানিগুলো সযত্নে রেখে দিব। কয়েকদিন ধরে এই চোখের পানিগুলো একটু বেশিই পড়ছে। আকস্মাৎ এই কণ্ঠে নোভা বিদ্যুৎস্পৃষ্টের মতো মাথা তুলে তাকালো। দেখল, আরব দরজার কাঠামোর সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরভের এরকম ব্যঙ্গ শুনে নোভার চোখে ক্রোধের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। রেগে বলল, তুমি আমার রুমে কি করছো? বেয়াদব! আরব কক্ষের অভ্যন্তরে প্রবেশ করতে করতে গুরুগম্ভীর স্বরে বলল, রুমটি দেখে মনে হচ্ছে এর উপর দিয়ে এক প্রলয়ঙ্করী ভূমিকম্প বয়ে গেছে। ভূমিকম্পটা মনে হয় তুমি এনেছ। আরভের ঠোঁটে এক বাঁকা আর উস্কানিমূলক হাসি। তার দুই হাতে ধরা একটি ট্রে, যাতে শোভা পাচ্ছে এক কাপ চা আর কয়েকটি স্যান্ডউইচ। এই বিধ্বস্ত পরিবেশের সঙ্গে আরভের এই অত্যন্ত সাধারণ ও শান্ত আচরণ দেখে নোভার চোখের আগুন আরও তীব্র হল। এই ছেলে এত শান্ত ব্যবহার তার সাথে কেন করছে? নোভা বুঝতে পারল না। নোভার কণ্ঠস্বরে রাগের প্রখর তেজ বেরিয়ে এলো। আমার রুমে প্রবেশ করার স্পর্ধা দেখালে কি করে? বেরিয়ে যাও এখনই। নোভা মেঝেতে বসেই আরভের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আরব বাম হাত দিয়ে দরজার দিকে ইঙ্গিত করে বলল, দরজা তো খোলাই ছিল। সুতরাং, স্বাভাবিকভাবেই তালা ভেঙে প্রবেশ করতে হয়নি। এইটুকু কমন সেন্স তোমার থেকে আশা করাই যেত। বাট কথাটি বলেই আরব যত্নের সঙ্গে ট্রেটি খাটের পাশে অপেক্ষাকৃত কম অগোছালো স্থানে রাখল। এরপর ধীরে ধীরে সে নোভার দিকে অগ্রসর হল। নোভা তীক্ষ্ণ দৃষ্টিতে আরভের দিকে তাকালো। বোঝার চেষ্টা করল আরব কি করতে চাইছে। কি চাও তুমি? দৃঢ় কণ্ঠে বলল নোভা। কান্নার কারণে তার গলা কিছুটা রুদ্ধ হয়ে এসেছে, কিন্তু কণ্ঠস্বরে এখনও দৃঢ়তা বিদ্যমান। আরব বক্র হাসি হেসে নোভার সামনে এসে হাঁটু গেড়ে বসল। মুহূর্তেই তাদের দুজনের দৃষ্টি বিনিময় হল। আরভের চোখের দিকে তাকাতেই নোভার অন্তরে এক তুমুল তোলপাড় শুরু হল। এই তো সেই গত রাতের যুবকের চাহনি। কি করে এত মিল হতে পারে দুজনের? আরভের চাহনি যেন সেই ধূসর চোখের গভীর রহস্যের ছায়া, যা গত রাতে নোভাকে অস্থির করে তুলেছিল। সেই যুবকের সাথে আরভের কি যোগসূত্র? আরব নোভার অবস্থা বুঝতে পেরে ঠোঁট হেলিয়ে হেসে, তির্যক হেসে তার আহত হাত দিয়ে নোভার মুখমণ্ডলের ওপর থেকে চুল সরিয়ে দিল। এই অপ্রত্যাশিত স্পর্শে নোভা চমকে উঠে, কিন্তু সে সরে গেল না। সরে গেল না এমন না, তার সরতে ইচ্ছে করল না কেন জানি। কিছু একটা বাধা দিল। আরভের প্রতিটা কাজে নোভা শুধু অবাক হচ্ছে। বিস্মিত দৃষ্টিতে আরভের দিকে তাকিয়ে রইল সে। তার সমীকরণ মিলছে না। কালকের সেই লোকটির বলা কথা, তোমার মুখে অন্য কারো নাম শোনার চেয়ে ভালো নিজেই তোমায় শেষ করে দেব, এমন কথা স্বাভাবিকভাবে কেউ বলতে পারে না। কারো প্রতি গভীর আসক্তি না থাকলে এমন উক্তি অসম্ভব। আর গত কয়েকদিনের আরভের রহস্যময় ব্যবহার, সবকিছুই নোভার কাছে অদ্ভুত লাগছিল। এক রহস্যের মীমাংসা করতে এসে নোভা এই কোন নবীন রহস্যের জালে আবদ্ধ হচ্ছে। এত ভেবো না। তোমার এই ছোট মাথায় এত কিছু প্রবেশ করবে না। কাম ডাউন। এত জেদ ভালো না।
নোভার গালে হাত রেখে রহস্যময় কণ্ঠে বলল আরব। নোভা কিছু একটা ভেবে তৎক্ষণাৎ আরবের হাতটি এক ঝটকায় সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে ক্রোধে চিৎকার করে বলল, শান্ত হব। তুমি নিজেকে কি মনে করো? তুমি হয়তো ভুলে গেছো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। কথাটি বলার সঙ্গে সঙ্গেই নোভা টান মেরে আরবের শার্টটি বিদীর্ণ করে ফেলল। আরব কোনো প্রতিক্রিয়া দেখালো না। শান্ত দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে রইল। শার্টটি ছিঁড়তেই উন্মুক্ত হয় আরবের ফর্সা হাতে সাদা ব্যান্ডেজ, যেখান থেকে এখনো রক্ত পড়ছে। হয়তো হাতটা নড়াচড়া করার কারণে। নোভার বুঝতে আর বাকি থাকে না তার সন্দেহই সত্য। কালকের যুবকটি আরভই। নোভা যুবকটির বাম হাতেই গুলি করেছিল। কিন্তু কিভাবে সম্ভব এটা? এখন যেই আরব তার সামনে দাঁড়িয়ে আছে তার চোখের মণি তো বাদামি রঙের। আর কালকে রাতে যে ছিল তার ধূসর রঙের। নোভা নিজেকে স্বাভাবিক করে আরভের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুমি হয়তো ভুলে গেছো আমি নোভা নওয়ান মীর, আমাকে বোকা বানানো সম্ভব না। মিস্টার আরভভান শাহরিয়ার ওরফে আরভভান মির্জা। কথাটা বলে তিক্ত হেসে সজোরে এক ধাক্কা দেয় আরভের বুকে। আরব তাল সামলাতে না পেরে হঠাৎ ধাক্কায় দু পা পিছিয়ে যায়। তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না। আরব হাত দুটি মুষ্টিবদ্ধ করে স্থির দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে থাকে। নোভার জায়গায় অন্য কেউ হলে হয়তো বেঁচে থাকত না। নোভার এই ব্যবহারেও আরভের চোখে কোনো ক্রোধ নেই। নোভা আরভকে ধাক্কা দিয়ে রেগে চিৎকার করে বলল, হু আর ইউ? কেন এসেছো আমার জীবনে? আরভের বুকে সজোরে ধাক্কা দিয়েও নোভা থামল না। তার ভেতরের সমস্ত ক্রোধ, যন্ত্রণা এবং রহস্যের উন্মোচনের আকাঙ্ক্ষা একযোগে বিস্ফোরিত হল। চোখের আগুন আর হাতের কম্পন দিয়ে সে আরভকে প্রশ্নবিদ্ধ করে চলল। কথা বলছো না কেন? তুমি কে? গতকাল রাতে তুমি ছিলে না? সেই ধূসর চোখ তোমারই ছিল, তাই না? কথাগুলো বলার সময় নোভার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখ থেকে যেন আগুন ঝরছে। আরব স্থির ও প্রস্তরমূর্তির মতো অচঞ্চল হয়ে দাঁড়িয়ে থাকল। ছেঁড়া শার্টের আড়াল থেকে তার সুগঠিত পেশিবহুল বুক উন্মুক্ত হয়ে আছে। আঘাতের কারণে বুকে ব্যথা হলেও সে সেটাকে পরোয়া করল না। বাম হাতের ব্যান্ডেজ থেকে তখনও টাটকা রক্তের ছোপ দেখা যাচ্ছে। সে কেবল শান্ত দৃষ্টিতে নোভার অগ্নিময় মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখে সেই বাঁকা আর রহস্যময় হাসিটি ধরে রেখে। নোভার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরভের এই নীরবতা তার রাগকে আরও বাড়িয়ে দিল। সে দ্রুত মেঝেতে পড়ে থাকা একটি জলের গ্লাস তুলে নিল এবং আরভের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, টেল মি, ড্যাম ইট! কাচের গ্লাসটি আরভের কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে দেয়ালে লেগে ভেঙে চুরমার হয়ে গেল। তবুও আরভ কোনো প্রতিক্রিয়া দেখালো না। এবার রাগের পরিবর্তে নোভার চোখে নেমে এলো বিস্ময়। এ কোন আরভকে দেখছে সে? এত শান্ত! এই আরভকে তো নোভা চিনে না। নোভা আরভকে এতবার আঘাত করল তবুও একবারও পাল্টা না রাগ করল আর না নোভাকে আঘাত করল। এটা কিভাবে সম্ভব? নোভা আর এসব নিতে পারছে না। নোভার শরীর ফুরবল থাকার কারণে সে দপ করে বিছনায় বসে পড়ল। দৃষ্টি তার মেঝেতে নিবন্ধ। নোভাকে শান্ত হতে দেখে এইবার আরভের ঠোঁটের কোণের হাসিটা সামান্য প্রসারিত হল। তার চোখে ফুটে উঠল এক গভীর আর গোপন সন্তুষ্টির ঝলক। সে ধীরে ধীরে এক পা এগিয়ে নোভার একদম সামনে এসে দাঁড়াল। নোভার চোখের দিকে তাকিয়ে সে শীতল কণ্ঠে ফিসফিস করে বলল, ইট ডাজ নট ম্যাটার হু আই এম। ইট ম্যাটার হু আই এম টু ইউ। আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা আমি তোমার কে। নোভা কোনো প্রতিক্রিয়া দেখালো না আরভের। আরভের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। আরব দেখল নোভার চোখে প্রশ্ন, অবিশ্বাস আর এক অজানা ভয় খেলা করছে। সে ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ফুটিয়ে নোভার চিবুক আলতো করে ধরে বলল, এত ভাবলে ছোট মাথাটা আরও ব্যথা করবে। নিজের মাথায় প্রেশার ক্রিয়েট করো না। সময় হলে সবকিছু এমনিতেই তোমার সামনে চলে আসবে। নোভা তীব্র ক্রোধে আরভের হাত সরিয়ে দিতে চাইল কিন্তু পারল না আরভের শক্তির সাথে। আরভের হাতের চাপ আরও বাড়ল। নোভা আরভের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ডোন্ট টাচ মি। করব। আরব দৃঢ় গলায় বলল। নোভা প্রতিবাদ করতে চাইলেও তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সে প্রতিরোধ করার শক্তি পাচ্ছে না। নোভাকে চুপচাপ বসে থাকতে দেখে আরব নিজেও হাঁটু গেড়ে বসল নোভার সামনে। তার আহত হাতের পরোয়া না করে সে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো সরাতে শুরু করল, যেগুলো দ্বারা নোভার পায়ে আঘাত লাগতে পারে। নোভা অবাক চোখে দেখল সব। যে জীবনে এক গ্লাস পানীয় হয়তো নিজের হাতে নিয়ে খায়নি সেই ছেলে এখন শান্তভাবে রুমের আবর্জনা পরিষ্কার করছে। এটা আদৌ সম্ভব? তার মনের ভেতর তোলপাড় চলতে শুরু করল। কালকে রাতের সেই হিংস্রতা, প্রথম দিনের ঔদ্ধত্য আর আজকের কোমলতা, দুটি দিক একই মানুষের মধ্যে কিভাবে সম্ভব?
বিছানার পাশ থেকে আর্ভ ট্রে থেকে স্যান্ডউইচ আর চায়ের কাপটি নোভার দিকে এগিয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, আগে খাও, কাল রাত থেকে কিছু পেটে পড়েনি। আর্ভের শান্ত কিন্তু আদেশসূচক কণ্ঠস্বর এই মুহূর্তে নোভার বিধ্বস্ত হৃদয় এক নীরব ঢেউ তুলল। স্যান্ডউইচ আর চায়ের কাপের দিকে নোভার দৃষ্টি স্থির হলেও মন এখনও আর্ভের ধূসর চোখের রহস্য আর আর্ভের এই দ্বিচারী আচরণ নিয়ে তোলপাড় করছে। যতক্ষণ না এই রহস্য সে ভেদ করতে পারছে তার শান্তি হবে না। নোভার মাথায় আরেকটা ভাবনা আসতেই চায়ের কাপ ধরার জন্য হাত না বাড়িয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, রাফিদের গাড়ির অ্যাক্সিডেন্টের পিছনে তোমার কোনো হাত আছে? আর্ভ থামল। তার হাতের গতি স্থির হল। তার চোখ নোভার চোখের দিকে সরাসরি তাকালো। সেই চোখে কোনো অনুতাপের চিহ্ন নেই, নেই কোনো ভয়ের ছাপ, শুধু এক হিমশীতল শূন্যতা। আর্ভ বিন্দুমাত্র বিচলিত হল না। যেটা দেখে নোভার সন্দেহ সত্য হওয়ার আশা আছে। আর্ভ নোভার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি কি আমাকে খুনি মনে করো? তোমার মধ্যে সেই হিংস্রতা দেখেছি, যে কারো ক্ষতি করার ক্ষমতা তোমার আছে। নোভা জবাব দিল। আর্ভ ঠোঁট কামড়ে হাসল নোভার কথায়, কিন্তু কোনো বাক্য ব্যয় করল না। আর্ভ মনে মনে ভয়ঙ্কর হেসে বলল, ভুল দেখনি, কিন্তু রাফিদ সে তোমার অতীত। তোমার অতীতের ছায়া যারা হতে চাইবে, তাদের সবার সাথেই একই ঘটনা ঘটবে। তোমার জীবনটা শুধুই আমার। আর্ভ তিক্ত হাসি হেসে মনে মনে কথাগুলো বলল, কিন্তু মুখ স্বাভাবিক রাখল, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নোভার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই হয়তো একটু বেশি ভাবছে। আর্ভ রাগী, বদমেজাজি, বেপরোয়া, কিন্তু তাই বলে খুনি হবে? নোভা নিজেকেই বকল, সেই বেশি ভাবছে, বেশি রিয়েক্ট করছে। তার জীবনের যেরকম রহস্য আছে আর্ভের জীবনেও থাকতে পারে। এই জন্যই হয়তো আর্ভের দুটি পরিচয়। কিন্তু কি এমন অতীত তার? ভেবে পেল না নোভা। কিন্তু নোভা বুঝতেই পারল না আর্ভের কথার এক অদৃশ্য জাল তাকে ধীরে ধীরে জড়িয়ে ধরছে। সে ধীরে ধীরে এক ক্ষমতাধর শিকারীর হাতে বন্দী হচ্ছে, যেখান থেকে সে কখনো বাহির হতে পারবে না। নোভার হাত এখনো স্যান্ডউইচের দিকে যায়নি। আর্ভ এইবার আর জোর করল না, বরং নিজেই যত্ন সহকারে একটি স্যান্ডউইচ নিল। সে নোভার ঠোঁটের কাছে ধরে গম্ভীর কণ্ঠে বলল, খাও। নোভা কিছুক্ষণ স্থির হয়ে আর্ভের চোখের দিকে তাকিয়ে রইল। এখন আর্ভকে দেখে তার মীরের প্রতিচ্ছবি ভেসে উঠল। সে খেতে না চাইলে মীরও ঠিক এভাবে তাকে খাইয়ে দিত। নোভার প্রতিবাদ করতে চাইলেও অদৃশ্য কোনো কারণে পারল না। ধীরে ধীরে মুখ খুলে সেই স্যান্ডউইচের একটি ছোট কামড় নিল। আর্ভের ঠোঁটে ফুটে উঠল এক তীক্ষ্ণ আর বাঁকা হাসি। নোভাকে খাওয়ানো শেষে উঠে দাঁড়িয়ে তার আহত বাম হাতটি নোভার সামনে ধরল আর্ভ। এরপর ব্যান্ডেজটির দিকে ইঙ্গিত করে গম্ভীর কণ্ঠে বলল, তুমি গুলি করেছ, এখন সারানোর দায়িত্বও তোমার। ড্রেসিংটা করে দাও। আর্ভের কথা শুনে নোভার বিস্ময় দৃষ্টিতে আর্ভের দিকে তাকালো। আর্ভ তীক্ষ্ণ দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে রাশভারী কণ্ঠে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? বড়দের যেরকম অধিকার আছে ছোটদের শাসন করার, তেমনি তাদের উচিত ছোটদের যত্ন নেওয়ার। সারাদিন তো বড় বড় বলে গলা ফাটাও, এখন সেটার দায়িত্ব পালন করো। নোভা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই ছেলেকে কিছু বলে লাভ নেই, সমস্যা বাড়বে বই কি কমবে না। নোভা অনিচ্ছা সত্ত্বেও, নিজের ভেতরের দ্বিধা সত্ত্বেও, আর্ভের আহত হাতের দিকে হাত বাড়াল। নোভা আলতো করে আর্ভের রক্তভেজা ব্যান্ডেজটি খুলতে শুরু করল। বেড সাইড টেবিল থেকে ফার্স্ট এইড বক্স নিল। নোভার আঙুলের ছোঁয়া লাগতেই আর্ভের পেশিবহুল হাতে সামান্য কম্পন দেখা গেল। এই প্রথমবার নোভা অনুভব করল, এই কাঠিন্যের আড়ালেও কোনো দুর্বলতা লুকিয়ে আছে হয়তো। নোভা নিজের অজান্তেই সামান্য হেসে বিড়বিড় করে বলল, বেয়াদব। আর্ভ শুনতে পেল না নোভার উচ্চারণকৃত শব্দটি। সে শুধু নোভার হাসিমাখা মুখশ্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আঘাতও আমি করব, আবার আমার কাছ থেকে চিকিৎসা নেবে? ভালোই বুদ্ধি বের করেছ। নোভা ব্যঙ্গ করে বলল। আর্ভ সোজাসাপটা বলল, আমি তো তোমাকে বাধ্য করিনি আমাকে ড্রেসিং করে দিতে। জাস্ট বলেছি। তুমি রাজি হলে কেন? আর্ভের কথায় নোভার হাত থমকে যায়। আসলেই তো, আর্ভ তো তাকে বাধ্য করেনি। আর না করতে পারত, তাহলে কেন নোভা এত খেয়াল রাখছে আর্ভের? কোথাও সেও আর্ভের প্রতি ফুটবল হয়ে পড়ছে না তো? না, না, এটা কিভাবে সম্ভব? নোভা আর্ভকে তার অবস্থা বুঝতে না দেওয়ার জন্য প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, তোমার কাছে গান কোথায় এলো? আর্ভ বাঁকা হেসে বলল, আইনমন্ত্রী আর টপ বিজনেসম্যানের ছেলে আমি। এগুলো কোনো ব্যাপার হলো? নোভা বিরক্তি নিয়ে আর্ভের দিকে তাকিয়ে বলল, আসলেই তুমি বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে।
ড্যাশ ড্যাশ। নোভা হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, তার পাশেই বর্ষণ। নোভা হাঁটতে হাঁটতে গম্ভীর কণ্ঠে বলল, রাফিদ কত নম্বর কেবিনে আছে? উদ্ধৃতি চিহ্ন। বর্ষণ শান্ত কণ্ঠে বলল, 234 নম্বর। তুই সব ব্যবস্থা করেছিস তো? পারমিশন নিয়েছিস দেখা করার? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। কেউ থাকবে না এখন ওখানে। ডক্টরের সাথেও কথা বলেছি। কথা বলতে বলতে নোভা আর বর্ষণ কেবিনের সামনে পৌঁছে যায়। নোভা বর্ষণকে বাহিরে দাঁড় করিয়ে নিজে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে দেখতে পায় রাফিদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। নোভার কোনো দরদ হয় না ওর জন্য। নোভা 1 সেকেন্ড দেরি না করে রাফিদের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, শাহরিয়ার কুঞ্জে, নওয়ান ম্যানশন, তোমাকে কে আগুন লাগাতে বলেছিল, রাফিদ? উদ্ধৃতি চিহ্ন। নোভার কণ্ঠ শুনে রাফিদ চোখ খুলে তাকায়। কিন্তু কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। নোভার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। নোভা সহসা বাঁকা হেসে রাফিদের মুখের থেকে অক্সিজেন মাস্কটা খুলতে খুলতে বলল, আমি জানি তুমি কথা বলার অবস্থায় আছো। ডোন্ট ট্রাই টু একট ওভার স্মার্ট। আমার সময় নষ্ট করো না, রাফিদ। তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তোমাকে মারতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। নিজেকে বাঁচাতে চাইলে নামটা বল। শেষের কথাটা চোখ মুখ শক্ত করে বলল নোভা। নিজের প্রাণ বাঁচাতে রাফিদ জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, বল ললছি। নোভা মুখে তির্যক হাসি ফুটিয়ে অক্সিজেন মাস্কটা লাগাতে লাগাতে বলল, এই তো, গুড বয়। অক্সিজেন মাস্কটা লাগাতেই রাফিদের শ্বাসা প্রশ্বাস স্বাভাবিক হলো। রাফিদ এক মুহূর্ত অপেক্ষা না করে বলল, যে নামের একজন আমাকে বলেছিল কাজটি করতে। এর জন্য আমাকে অনেক টাকা দিবে বলেছিল। বাবার বিজনেসে অনেক লস হয়ে গিয়েছিল তোমার সাথে বিয়েটা ভাঙ্গার কারণে। আর তোমার প্রতি আমার আলাদা একটা ক্ষোভ ছিল, এই জন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। কাপা কাপা কণ্ঠে বলল রাফিদ। রাফিদের মুখ থেকে নামটা বের হতেই নোভার ভ্রু কুঁচকে গেল। সে বিস্মিত হয়ে নামটা উচ্চারণ করল। যে নামটা তার মাথার ভেতরে কোনো ঢেউ তুলল না। না চেনা, না শোনা, একেবারেই অপরিচিত এই নামটি তার কাছে। নোভা এক পা এগিয়ে এসে ঠান্ডা কিন্তু ধারালো কণ্ঠে জিজ্ঞেস করল, কে এই যে? রাফিদ চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে কাপা গলায় বলল, আমি নিজেও জানি না। নোভার চোখে অবিশ্বাসের ঝিলিক জ্বলে উঠল। সে রেগে বলল, মানে? রাফিদ গলা পরিষ্কার করে বলল, মানে, আমি কখনো ওকে সামনে থেকে দেখিনি। শুধু ফোনে কথা হয়েছে। নামটাও বলেনি। আমি একদিন কথা বলার সময় তাকে কেউ নাম ধরে ডেকেছিল। সেইখান থেকেই জেনেছি, যে নামের কেউ। এর বেশি কিছু না। নোভা ধীরে ধীরে রাফিদের সামনে ঝুঁকে পড়ল। তার চোখে এখন আর রাগ নেই, আছে নিখুঁত শিকারীর ধৈর্য। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রাফিদের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ফোন নম্বর? রাফিদ মাথা নেড়ে বলল, প্রাইভেট নাম্বার। প্রতিবার আলাদা আলাদা নাম্বার থেকে কল আসত। ট্রেস করা সম্ভব না। নোভা ঠোঁট চেপে ধরল। সবকিছুই তার হাতের বাইরে চলে যাচ্ছে। নোভা এবার সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কোথায় দেখা করার কথা ছিল? রাফিদ দ্রুত বলল, কোথাও না। ও কখনো সামনাসামনি দেখা করতে চায়নি। শুধু বলতো কাজ শেষ হলে টাকা পৌঁছে যাবে। টাকা কিভাবে পেয়েছ? একটা লোক এসে দিয়ে গিয়েছিল। মুখ ঢাকা ছিল। কিছু বলতো না। নোভার চোখের দৃষ্টি আরো ঠান্ডা হয়ে গেল। সে বাজ পাখির মতো দৃষ্টি ফেলল রাফিদের দিকে, এরপর শান্ত কণ্ঠে বলল, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। রাফিদ হাঁপ ছেড়ে বাঁচল। নোভা দরজার দিকে এগিয়ে যেতে যেতে থেমে গেল। পেছনে ফিরে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, রাফিদ, মনে রেখো তোমার প্রতিটা পদক্ষেপ এখন আমার নজরে বন্দী। এই কথাগুলোর মধ্যে একটাও যদি মিথ্যে হয় তাহলে তোমার এই বিছানাটাকেই আমি তোমার কবরে পরিণত করব। আই প্রমিস ইউ দ্যাট। এই কথা বলে নোভা কেবিন থেকে বেরিয়ে এলো। রাফিদ ভয়মাখা দৃষ্টিতে নোভার যাওয়ার দিকে তাকিয়ে রইল। করিডোরে বর্ষণ উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিল নোভার জন্য। নোভা বাহির হতেই বর্ষণ জিজ্ঞেস করল, কিছু জানলি? নোভা ধীর স্বরে বলল, না, যে নামের কেউ। কিন্তু কেউই তাকে চেনে না। বর্ষণ চিন্তিত হয়ে বলল, তাহলে এটা তো ছায়া দিয়ে খেলা। নোভা হালকা হেসে বলল, হ্যাঁ, আর ছায়ার পেছনে কেউ না কেউ থাকেই। সেই ছায়ার আসল মালিককে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছি বর্ষণ। আর কিছুটা দূর আমাদের গন্তব্য। ড্যাশ ড্যাশ। নোভা অফিসে পদার্পণ করেই সোজা নিজের কেবিনে চলে গেল। এখন মধ্যাহ্ন গড়িয়ে অপরাহ্নের 3টে বাজে।
দীর্ঘ পথের শ্রমে এবং ক্লান্তিতে নোভার দেহ এলিয়ে এল। সে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে রইল। এখন এক ক্ষণিকের শান্তির আশ্রয় প্রয়োজন তার। ঠিক সেই মুহূর্তেই তার মুঠোফোনটি সশব্দে বেজে উঠল। বিরক্তি নিয়ে নোভা যখন স্ক্রিনের দিকে তাকালো দেখল সেখানে দাদু নামটি উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। আর কোনো উপায় না দেখে নোভা কলটি গ্রহণ করে সুমিষ্ট কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে মিস্টার আমিরের গম্ভীর অথচ স্নেহমাখা কণ্ঠস্বর ভেসে এল, ওয়ালাইকুমুস সালাম। এখন বল, তুমি আর বর্ষণ কবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছ? একটি মাস তো প্রায় অতিক্রান্ত হতে চলল। মুহূর্তেই নোভার মন বিস্মৃতির পর্দা সরিয়ে সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করল। 1 মাসের মধ্যেই তাদের বিয়ের কথা ছিল। কিন্তু কর্মব্যস্ততা আর বিবিধ ঘটনাপ্রবাহের মাঝে এই গুরুত্বপূর্ণ কথাটি তার মন থেকে তিরোহিত হয়েছিল। নোভা প্রায় বিড়বিড় করে বলল, ওহ শিট, এ কথা আমি কিভাবে ভুলতে পারলাম? এরপর নিজেকে সংযত করে শান্ত কণ্ঠে মিস্টার আমিরকে জানালো, আমি বর্ষণের সঙ্গে আলোচনা করে আপনাকে জানাচ্ছি, দাদু। মিস্টার আমির এবার দৃঢ় স্বরে বললেন, ফাস্ট জানাও। তোমার কোনো বিলম্ব বা হেয়ালি আমি গ্রাহ্য করব না। যত শীঘ্র সম্ভব তোমাদের শুভ পরিণয় সম্পন্ন করতে চাই। আজ রাতের মধ্যেই আমাকে তোমাদের ফাইনাল ডিসিশন জানাতে হবে। নোভা সম্মতিসূচক শিরশ্চালনা করে ফোনটি কেটে দিল। সে মাথা 2 হাতে ধরে বসে রইল। মনে একটাই প্রশ্ন, নিয়তির এই খেলায় কি তাকে সত্যিই বর্ষণকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে? রাতে খাবারের টেবিল জুড়ে এক অপূর্ব নীরবতা বিরাজ করছে। কাটা চামচের সামান্যতম ঝংকারও এই থমথমে পরিবেশের কাছে নতজানু। এমন সময় নীরবতা ভেঙে মিস্টার আমির সরাসরি নোভার দিকে তাকালেন। তার চোখে গম্ভীর স্থিরতা। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে কি বলেছিলাম আমি? মনে আছে মীর? মিস্টার আমিরের প্রশ্নে সবার চোখ তাদের দিকে ফিরল। কেবল আরব নিজের ভুবনে মগ্ন। সে নিঃশব্দে খেয়ে যাচ্ছে, যেন বাইরের কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। আদৌ স্পর্শ করছে নাকি না করার ভান ধরছে বোঝা বড় দায়। নোভার ব্যাপারে কথা হচ্ছে আর আরব সেটা শুনবে না বিস্ময়সূচক চিহ্ন। এটা সম্ভব। নোভা তার খাওয়া থামিয়ে মিস্টার আমিরের চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ, বর্ষণের সাথে কথা বলেছি আমি। ও এখনই আসলো বলে। তোমার যা কথা বলার বাকিটা ওর সাথে বলে নিও। তাদের কথোপকথনের মাঝেই মিস্টার আইমানের প্রশ্নবাণ এসে আঘাত হানল, তোমরা কি নোভা আর বর্ষণের বিয়ের ব্যাপারে কথা বলছো? মিস্টার আইমানের এই কথায় আরভের হাত সহসা থেমে গেল। কিন্তু সে মাথা তুলে তাকালো না। টেবিলের নিচের হাতটি মুষ্টিবদ্ধ করে ধরল। হাতের পেশিগুলো টানটান হয়ে ফুলে উঠল। মিস্টার আইমানের কথায় ডাইনিং টেবিলে হঠাৎ এক অদ্ভুত নৈশব্দ নেমে এলো। চামচ কাটার ক্ষুদ্র শব্দটুকুও এখন অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। নোভা মিস্টার আইমানের দিকে তাকালো। কিছু বলতে যাওয়ার আগেই বর্ষণ ধীর পায়ে ডাইনিং রুমে প্রবেশ করল। বর্ষণকে দেখে আরিয়ার মুখ বিরক্তিতে কুঁচকে গেল। সে বিড়বিড় করে বলল, এই প্লে বয়টা আবার এসেছে। বর্ষণ আরিয়ার সেই বিরক্ত মাখা চেহারা খেয়াল করেও যেন করল না। সে সবার দিকে চোখ ফেরাল। আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল বর্ষণ। ওয়ালাইকুমুস সালাম। সবাই একসাথে উত্তর দিল। বর্ষণ এসে নোভার পাশে বসতেই মিস্টার আমির গম্ভীর কণ্ঠে বললেন, ভালোই হয়েছে তুমি এসেছো। আমি ঠিক এই বিষয়েই কথা বলতে চাইছিলাম। বর্ষণ এক মুহূর্ত নোভার দিকে তাকালো। চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল, ব্যাপার কি? কিন্তু নোভার মুখে তখন কোনো অভিব্যক্তি নেই। বর্ষণ বুঝে গেল, এটা নিশ্চয়ই বিয়ের ব্যাপারেই কিছু। নোভা তাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু কাজে ব্যস্ত থাকায় সে রিসিভ করতে পারেনি। নোভার মেসেজ দেখেই সে এখানে ছুটে এসেছে। তবুও বর্ষণ মিথ্যা বলল। বর্ষণ ধীর গতিতে বলল, নোভা আমাকে জানিয়েছে, আপনি আমাদের বিয়ের ব্যাপারে ফাইনাল ডিসিশন জানতে চাচ্ছেন। মিস্টার আমির সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, ঠিক তাই। আমি আর দেরি করতে চাই না। তোমরা জনই পরিপক্ক, দায়িত্বশীল। এই সম্পর্কের ভবিষ্যৎ এখনই নির্ধারণ করা উচিত। এইবার মিস্টার আজান হালকা কাশিতে গলা পরিষ্কার করে বললেন, চাচ্চু, নোভার কাজের চাপ। কাজের চাপ সারা জীবনই থাকবে, কিন্তু সঠিক সময় একবারই আসে। মিস্টার আমির কড়া গলায় তাকে থামিয়ে দিলেন। এই পুরো সময়টায় আরব নিঃশব্দে খেলেও, তার চোয়াল তখন শক্ত পাথরের মতো। চোখ লালচে বর্ণ ধারণ করেছে, যেন চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাগে কাটা চামচের ওপর তার আঙুলের চাপ এত বেড়ে গেছে যে কোনো মুহূর্তে রক্ত বেরিয়ে আসতে পারে। সে নিজের রাগান্নকে যথাসম্ভব সংযত করার চেষ্টা করছে। এই অসময়ে সে কোনো প্রতিক্রিয়া জানাতে চায় না।
নোভা আর বর্ষণের এই বিয়ের আলোচনা তার হৃদয়ের কোথাও যেন আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুনে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে করছে। কিন্তু সে নোভার সামনে তার এই বিধ্বংসী রূপটা আনতে চায় না। তাহলে শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে। মিসেস কলি এবার বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু বর্ষণের মা রাজি তো? বর্ষণ গভীর শ্বাস নিয়ে বলল, নোভাকে মা নিজের মেয়ের মতো দেখে, কিন্তু এই সিদ্ধান্তটা ওর জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমার জন্যও ততটাই। আমি চাই না কোনো তাড়াহুড়ো হোক। মাও বলেছেন তাড়াহুড়ো না করতে। নোভা কিছু বলল না, সে চুপ রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। ঝোঁকের মাথায় একটা সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছে দুজনে। এখন এর থেকে বের হবে কিভাবে? এক বিপদ সরাতে অন্য বিপদে পড়ে গেছে। তাকে কি এখন সত্যিই বর্ষণকে বিয়ে করতে হবে? এটা কিভাবে সম্ভব? নোভা মীরের জায়গা অন্য কাউকে কিভাবে দিবে? তাও তাকে, যাকে সে নিজের ভাইয়ের মতো দেখে। চিন্তায় নোভার মাথা ভারী হয়ে আসছে। সে চুপচাপ শুধু শুনে গেল। তার বলার মতো এখন কিছু নেই। মিস্টার আমির কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এইসব কিছু আমি শুনতে চাই না। তোমরা আমাকে কথা দিয়েছ, আজ রাতের মধ্যেই আমাকে তোমাদের সিদ্ধান্ত জানাবে। এর বাইরে আমি আর কোনো কথা শুনব না। নয়তো আমি মাহমুদের সাথে কথা বলবো। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে না। কথাটা বলে তিনি উঠে পড়লেন। বাকি সবাইও উঠল। ডাইনিং টেবিলে থেকে গেল মিসেস কলি, নোভা, বর্ষণ, আরিয়া আর আরব। আরব এখনো সেভাবেই বসে আছে। দাঁতে দাঁত চেপে নিচে তাকিয়ে আছে। বর্ষণকে ডিনার করতে বললেও বর্ষণ না করে দেয়। বর্ষণ নোভার পাশ থেকে উঠতে উঠতে নরম স্বরে বলল, নোভা, আমি তোর রুমে যাচ্ছি। তুই খাওয়া শেষ করে আয়। নোভা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়ল। হ্যাঁ, এবার আরবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আরব অগ্নিদগ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে কাটা চামচটি আরো জোরে চেপে ধরে প্লেটে এক আঘাত করে। সাথে সাথে প্লেটটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। আরভের হাত থেকে টপটপ করে রক্ত বেরিয়ে আসতে থাকে। সবাই আতকে আরভের দিকে তাকায়। কেউ না বুঝলেও বর্ষণ আরভের রাগের কারণ বুঝতে পারে। আরভের রণমূর্তি রূপ দেখে বর্ষণ বিড়বিড় করে বলল, সামান্য রুমে যেতেই তো বলেছি, শালা এমন রিয়েক্ট করছে যেন বাসর করতে যেতে বলেছি। এত পসেসিভ মানুষ কি করে হয়? সাধে নি বলি, ছোট মরিচের ঝাঁজ বেশি। একে নোভা ছাড়া কেউ সামলাতে পারবে না। বর্ষণ বিড়বিড় করে বলায় কথাটা কেউ স্পষ্ট শুনতে পেল না। আরব এখনো রাগে ফুঁসছে। আরভের হাত থেকে রক্ত পড়তে দেখে নোভা দ্রুত নিজের খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে আরভের হাত ধরে রেগে বলল, পাগল তুমি, এত রাগ তোমার আসে কোথায় থেকে? আরব কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে সেভাবেই নির্বিকার বসে রইল। নোভা বর্ষণকে বলল ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে। আরিয়া এগিয়ে যেতে গিয়েও কিছু একটা ভেবে গেল না। আরব আরিয়াকে এমনিতেই সহ্য করতে পারে না। নোভা বর্ষণকে ফার্স্ট এইড বক্স আনতে বলতেই বর্ষণ এক ঝলক আরভের দিকে তাকিয়ে রুমের ভেতরে চলে গেল। আরিয়া আতঙ্কে চুপচাপ বসে আছে। মিসেস কলি দ্রুত উঠে নোভার পাশে এসে দাঁড়ালেন। এটা কি করলি আরব? বাবা, তোর এত জেদ কেন? কি এমন হলো এখন? উদ্বিগ্ন কণ্ঠে বললেন তিনি। আরব কোনো উত্তর দিল না। রক্ত ঝরতে থাকা হাতটা সে অবহেলায় নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। চোখ দুটো স্থির শীতল। এখনো তার চোয়াল শক্ত। ভেতরে ভেতরে তার আগ্নেয়গিরি জ্বলছে। নোভা আরভের হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, হাতের মুষ্টি ছাড়ো, আরব। আরভের কথা শেষ হতেই নোভা তার দিকে দৃষ্টি ফেরাল। কিন্তু সেই দৃষ্টিতে সে যা দেখল, তাতে নোভার হৃৎপিণ্ড সহসা কেঁপে উঠল। আরভের চোখ দুটি এখন যেন অগ্নিগোলক। টকটকে লাল তার চোখযুগল। শিরা উপশিরাগুলো যেন ক্রোধের তাপে স্ফীত হয়ে উঠেছে। অথচ তার সমগ্র দেহটি প্রস্তরমূর্তির মতো অচঞ্চল, এক অদ্ভুত হিমশীতল শান্তিতে আবৃত। এই বিপরীতমুখী আচরণে নোভা আর বিস্মিত হল না। এতদিনে সে আরভের এই ভয়ঙ্কর রূপের উৎস আবিষ্কার করেছে, সেটা হলো বর্ষণ। বর্ষণের আগমন বা তার উল্লেখই আরভের ভেতরকার এই সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলে। নোভা এতদিনে নিঃসংশয়ে বুঝে গেছে, আরব তার প্রতি কেবল আকৃষ্ট নয়, বরং এক গভীর, অন্ধকার তারা চিহ্ন শক্তিতে আচ্ছন্ন। নোভা একে ভালোবাসা বলতে পারল না। প্রেম তো হয় স্নিগ্ধ, কোমল, এক পবিত্র আশ্রয়। ঠিক যেমন ছিল তার আর মীরের সম্পর্ক। সেখানে ছিল নির্ভরতা, সম্মান ও প্রশান্তি। কিন্তু আরভের এই টান, এতে রয়েছে অধিকারের দহন, ধ্বংসের ইঙ্গিত। এটি প্রেম নয়, এটি এক বেপরোয়া তারাচিহ্ন অবসেশন তারাচিহ্ন। আরভের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্থির দৃষ্টি,
প্রতিটি নিরঙ্কুশ ঘোষণা এই সত্যকেই প্রকট করে তোলে। নোভা আর বালিকা নয় যে, সে এই তীব্র আবেগের অর্থ অনুধাবন করতে পারবে না। বিগত কয়েকদিনের পর্যবেক্ষণ তাকে আরভের জটিল মনস্তত্ত্বের অনেকটাই চিনিয়ে দিয়েছে। সামান্য রাগের কারণটুকু অনুধাবন করতে পারা তার কাছে এখন আর কঠিন নয়। নোভা তীব্রভাবে অনুভব করল, আরভের এই আসক্তি তাদের দুজনের কারোর জন্যই শুভ নয়। সমাজের চোখে আরভ তার চেয়ে 3 বছরের ছোট। এই ব্যবধানই যথেষ্ট এক অলঙ্ঘনীয় প্রাচীর তুলতে। আর সবচেয়ে বড় কথা হল, আরভকে সে কোনোদিন মন থেকে গ্রহণ করতে পারবে না। তার হৃদয়ের সিংহাসনে কেবল একজনেরই অধিকার, সে হল মীর। সে কেবল মীরকেই ভালোবেসেছে এবং এই আজন্ম ভালোবাসা নিয়েই সে জীবন কাটাতে চায়। আরভের এই প্রবল অধিকারবোধ যেন সেই ভালোবাসার পবিত্র প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ। নোভা নিজেকে সামলে নিয়ে আরিয়া আর মিসেস কোলির উদ্দেশ্য করে বলল, তোমরা যাও, আমি আরভের হাতের ব্যান্ডেজ করে দিব। তারা যেতে না চাইলেও নোভা জোর করেই পাঠালো। বর্ষণ তখন ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এসেছে। পরিস্থিতি বুঝে সে চুপচাপ বক্সটা নোভার হাতে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি, অন্য সময় কথা হবে। নোভা মাথা নাড়ল। ওকে। মুহূর্তের মধ্যেই ঘরটা ফাঁকা হয়ে গেল। শুধু নোভা আর আরভ আছে এখন। নোভা আরভকে টেবিলের পাশে বসিয়ে তার হাতটা নিজের দিকে টেনে নিল। ঘরটি মুহূর্তেই নীরবতার চাদরে ঢেকে গেল। নোভা নিপুণ হাতে আরভের ক্ষতস্থান পরিষ্করণ ও ব্যান্ডেজিংয়ের কাজ চলতে লাগল। তুলোর স্পর্শে অ্যান্টিসেপটিকের তীব্র ঝাঁজ আরভের ত্বকে জ্বালা ধরাচ্ছিল। তার বাহুর পেশিগুলো শক্ত হয়ে উঠলেও সে কোনো শব্দ করল না। সে শান্ত দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে রইল। তার স্থির দৃষ্টি নোভার মুখাবয়বে নিবন্ধ। নোভা ধীরে ধীরে ব্যান্ডেজের শেষ প্যাচটি দিতে দিতে উদ্বেগ মিশ্রিত স্বরে বলল, নিজের এত ক্ষতি কেন করো? তোমার শরীরের কত জায়গায় আঘাতের চিহ্ন, তা কি তুমি জানো না? আরভের মুখে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তার ভ্রু সামান্য কুঁচকে উঠল, কৌতুকের ভঙ্গিতে বলল, তুমি কিভাবে জানলে? আমার শরীর কি তুমি দেখেছ? নোভার চোখজোড়া মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল। সে বিরক্তিভরে আরভের দিকে কটমট করে তাকাল। কিন্তু আরভের শান্ত আর নিবিড় দৃষ্টিতে এক ধরনের গভীর আহ্বান ছিল, যা উপেক্ষা করা নোভার পক্ষে কঠিন। নোভা আর কথা বাড়ালো না, শুধু মনোযোগ দিয়ে ব্যান্ডেজটি শেষ করল। আরভ শান্ত দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেই চাপা আগ্নেয়গিরির উত্তাপ এখন নোভার সান্নিধ্যে এসে সেটা স্নিগ্ধ শান্তিতে রূপান্তরিত হয়েছে। নোভাও সেটা খেয়াল করেছে। তার স্পর্শ পেতেই আরভ স্বাভাবিক হয়েছে। কিন্তু নোভা তার এই ভাবনাকে প্রশ্রয় দেয় না। নোভা কাজ শেষ করে মাথা তুলে তাকাতেই আরভের গভীর চোখের চাহনি তার সমস্ত সত্তাকে স্পর্শ করল। নোভা হাতের সরঞ্জামগুলো গুছিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, হয়েছে, এবার সাবধানে থাকবে। আরভ কোনো কথা না বলে ধীরেসুস্থে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো কৃতজ্ঞতা বা অনুতাপের চিহ্ন নেই, শুধু এক ধরনের অনির্বচনীয় নীরবতা। সে কোনো কথা না বলে এক পলক নোভার দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরভের যাওয়ার দিকে তাকিয়ে নোভা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আরভের এই ভয়ঙ্কর রাগ আর গভীর অধিকারবোধ তাকে একই সাথে বিস্মিত ও বিচলিত করে। টেবিলের ওপরের ভাঙা কাচের টুকরোগুলো যেন আরভের ভেতরের দহনকেই প্রতীকী রূপ দিচ্ছিল। ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে নোভা ঘরের নীরবতা ভাঙল। নোভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরভ দিনের পর দিন আরও আসক্ত হয়ে পড়ছে। আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। ওর এই আসক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই আমাকে আমার কাজ শেষ করে এখান থেকে ফিরতে হবে। ড্যাশ ড্যাশ। পরদিন সকালে নোভা প্রতিদিনের মতো অফিসে গেল। নোভা অফিসে গিয়ে জানতে পারল একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন প্রকল্পের তদারকির ভার তার ওপর ন্যস্ত হয়েছে। স্থানটি একটি গ্রামে, যেই গ্রামে এখনও আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। এটি শহর থেকে বহু দূরে, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। কাজটির জন্য তাকে অন্তত কয়েক দিনের জন্য সেখানে যেতে হবে। নোভাকে বাধ্য হয়ে যেতে হবে সেখানে। মিস্টার আমিরের আদেশ এটা, আর নোভা মানতে বাধ্য। নোভা বর্ষণকে কল করে সব জানায়। বর্ষণের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকায় সে যেতে পারবে না নোভার সাথে। আর রিভো এখন নেই নোভার সাথে। রিভকেও নিয়ে যেতে পারবে না। নোভা পড়ল বিপাকে। সিদ্ধান্ত নিল একাই যাবে। নোভা অফিসে নিজের কেবিনে বসে এসবি চিন্তা করছিল, ঠিক তখনই আরভ তার কেবিনে প্রবেশ করল। আরভের মুখে অস্পষ্ট বাঁকা হাসি। সে প্রবেশ করেই পায়ের উপর পা তুলে নোভার সামনের চেয়ারে বসে পড়ল। কোথায় যাচ্ছ? আরভ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। আরভকে দেখে নোভা বিরক্তি দমন করে কাগজপত্র গুছাতে গুছাতে শক্ত কণ্ঠে বলল,
আমার ব্যক্তিগত কাজ নিয়ে তোমার মাথা ব্যথা না করলেও চলবে, আরব। আর তুমি আমার কেবিনে কি করছো? হঠাৎ অফিসে এলে যে? আরব এক পলকে নোভার ফাইলগুলোর দিকে তাকিয়ে গ্রামের নামটি দেখে নিল। তারপর সে টেবিলের ওপর ঝুঁকে এসে নোভার দিকে এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে ফিসফিস করে বলল, তোমার জন্য এসেছি, বেবি। নোভা ক্ষিপ্ত হয়ে উঠল আরভের কথায় রেগে আরভের দিকে তাকিয়ে বলল, বাজে কথা বন্ধ কর, আমি একটি অফিসিয়াল কাজে যাচ্ছি কয়েকদিনের জন্য। আরব বাঁকা হেসে বলল, আমি আপনার সাথেই যাচ্ছি, ম্যাডাম। আপনার দাদু আমাকে আপনার সেফটির জন্য আপনার সাথে যেতে বলেছে। অসম্ভব, তোমার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। নোভা শক্ত কণ্ঠে প্রতিবাদ করল। আরব ডোন্ট কেয়ার ভাব নিয়ে নির্বিকার ভাবে বলল, ওকে, এজ ইউ উইশ। তোমার দাদুকে তুমি বলে দাও তুমি আমার সাথে যাবে না। বলতে বলতে আরব কেবিনের বাহিরে যেতে লাগল। নোভা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে মিস্টার আমিরকে না করতে পারবে না। নোভার বুঝতে বাকি রইল না, এই ছেলেকে আটকানো বৃথা। যত দূরে যেতে চায় এই ছেলের থেকে তত কাছে আটকে যাচ্ছে। আরব যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন তার সামনে সমস্ত যুক্তি ব্যর্থ হয়। অনিচ্ছা সত্ত্বেও নোভা দীর্ঘশ্বাস ফেলে সম্মতি দিল। নিজের নিরাপত্তার অজুহাতে আরভের এই অনুপ্রবেশ যেন নিয়তির এক অলঙ্ঘনীয় বিধান তা নোভা বুঝতে পারল না। ড্যাশ ড্যাশ। অপরাহ্নের শেষ আলো যখন গ্রামটির মাটির পথে ম্লান হয়ে আসছিল, তখন নোভা আর আরভের গাড়ি মূল সড়ক থেকে গ্রামের দিকে মোড় নিল। নোভার মন ভারাক্রান্ত হয়ে আছে। সে কাচের জানালা ভেদ করে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির দিকে তাকিয়ে আছে। বর্ষণের সাথে তার বিয়ের অনিশ্চিত ভবিষ্যৎ আর আরভের এই অবসেশন, সবকিছু মিলে তাকে অস্থির করে তুলছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। দিন দিন সবকিছু জটিল হয়ে উঠছে তার কাছে। অন্যদিকে আরব মনোযোগ দিয়ে মোবাইল টিপছে। চারপাশের কোনো কিছুর তোয়াক্কা নেই তার। সহসা গাড়ির ইঞ্জিন থেকে এক কর্কশ শব্দ বেরিয়ে এলো। ড্রাইভার আতঙ্কিত হয়ে ব্রেক চাপলেন। গাড়িটি মাঝরাস্তায় দাঁড়িয়ে গেল। কি হলো? নোভা প্রশ্ন করল। ড্রাইভার মাথা চুলকে বললেন, ম্যাডাম, মনে হচ্ছে ইঞ্জিনের বেল্ট ছিঁড়ে গেছে। এই রাতে এটার ব্যবস্থা করা অসম্ভব। এই এলাকায় মেকানিক পাওয়াও দুষ্কর। চারিদিকে ঘন অন্ধকার আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক। নোভা হতাশ হয়ে নামল। আরভ নেমে এসে গাড়ির বনট খুলে একবার পরীক্ষা করে দেখল। তার চোখে বিরক্তির চেয়ে বেশি ছিল এক গোপন সন্তুষ্টি। নোভা দুশ্চিন্তায় পড়ে গেল। এখন কি হবে? এত রাতে তারা কোথায় যাবে? তখনই ড্রাইভার বলে উঠল, পেছনে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি চোখে পড়েছিল। ম্যাডাম, আপনারা রাতটুকু সেখানে কোনোভাবে কাটান। আমি দেখি সামনে কোনো মেকানিকের দোকান পাই কিনা। অগত্যা, নোভার আর কোনো উপায় ছিল না। তাকে রাজি হতে হলো। আরভ আর নোভা পথ ধরে প্রায় 10 মিনিট হাঁটার পর তারা এক ভগ্নপ্রায় প্রাচীন মাটির বাড়িতে পৌঁছাল। বাইরে থেকে দেখতে জীর্ণ হলেও, ভেতরে কারো থাকার চিহ্ন নেই। এটি সত্যি সত্যিই পরিত্যক্ত। আরব বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এখানে থাকতে হবে আমাদের? সিরিয়াসলি? নোভা ভ্রু কুঁচকে আরভের দিকে তাকিয়ে বলল, আপনাকে এখানে থাকতে হবে না, মিস্টার শাহরিয়ার আরভোভান মির্জা। আপনার জন্য তো রাজপ্রাসাদ নির্মাণ করা হবে। আরব ঠোঁট হেলিয়ে হেসে নোভার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, শাহরিয়ার আরভোভান মির্জা, আই লাইক ইট। থ্যাঙ্কস ফর গিভ মি আ নাই, মিস নোভা। নোভা বিরক্তি নিয়ে আরভের দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করে। আরভ তির্যক হেসে নোভার পিছনে হাঁটতে থাকে। তারা ভেতরে প্রবেশ করে দেখতে পেল ঘরের ভেতর ভাঙ্গা খাট, আলমারি পড়ে আছে। দেখে মনে হচ্ছে আগে কেউ বসবাস করত এখানে। চারপাশে ধুলাবালির সমাহার। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। নোভা অন্ধকারে এগিয়ে যেতে নিলে কোনো কিছুর সাথে পা বেঁধে পড়ে যেতে নিলে আরব তার শক্তপোক্ত হাত দ্বারা নোভাকে ধরে পুরো নিজের সাথে মিশিয়ে নেয়। আরব নোভার বেখেয়ালি ভাব দেখে কর্কশ কণ্ঠে বলল, সাবধানে চলতে পারো না? নোভা বাক্য হারা হয়ে যায়। আরভের এক হাত তার পিঠে, অন্য হাত তার কোমরে। আরভের স্পর্শে তার সারা শরীর কেঁপে উঠল। আরভের উষ্ণ আর দৃঢ় শরীরের সাথে মিশে গিয়ে নোভা যেন মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। তার হৃদয় জোরে জোরে লাফাতে শুরু করল, যা আরব স্পষ্ট অনুভব করতে পারল। আরব ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে নোভার দিকে একটু ঝুঁকে এসে বলল, তোমার হার্ট এত ফাস্ট বিট করছে কেন? ডু ইউ ফিল এনিথিং রং? নোভা আরভের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। সাথে লজ্জাও পেল। সে নিজেই বুঝতে পারে না আরব তার কাছে এলে তার হৃদয় এত জোরে স্পন্দিত হয় কেন। আরব নোভার দিকে ঝুঁকে আসায় তাদের দুজনের মাঝের দূরত্ব 1 ইঞ্চিও নয়। কেবলমাত্র 2টি হৃদয়ের দ্রুত স্পন্দনের ব্যবধান।
ধুলা আর বাতাসের মৃদু গন্ধের মাঝেও নোভা আরভের শরীরের এক নিজস্ব অতীব্র সুগন্ধ অনুভব করল। আরভের বলিষ্ঠ হাতের বাঁধনে সে নিজেকে আবিষ্কার করল এক গভীর, পরিচিত আশ্রয়। নোভা যেন জমে বরফ হয়ে গেছে। সে চাইলেও নড়তে পারছে না। এই অপ্রত্যাশিত স্পর্শে তার সমস্ত চেতনা স্থবির হয়ে গেল। নোভার মুখমণ্ডল আরভের বুকের খুব কাছাকাছি। তার দৃষ্টি নিবন্ধ আরভের উন্মুক্ত পেশিবহুল বক্ষে, যেখানে তখনও পূর্বের কিছু আঘাতের চিহ্ন স্পষ্ট। এই নৈকট্য নোভার মধ্যে এক অদ্ভুত দ্বিধা জাগাল। অন্যদিকে আরভ তীক্ষ্ণ দৃষ্টিতে নোভাকে পরখ করছিল। সে বুঝতে পারছে, তার স্পর্শে নোভা কতটা বিচলিত। সেই বিচলিত ভাবি আরভের ঠোঁটে এনে দিল এক তৃপ্তির রহস্যময় বাঁকা হাসি। নোভা দ্রুত নিজেকে সামলে নিল। আরভের কথায় তার রক্তে দ্রুত ক্রোধের ঢেউ উঠল। এই ছেলেটার স্পর্ধার শেষ নেই। সে তৎক্ষণাৎ আরভকে সজোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আরভের দৃঢ় বাঁধনে তা ব্যর্থ হল। সে আরভের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রেগে কঠোর কণ্ঠে বলল, ছাড়ো। তবুও আরভ ছাড়ল না নোভাকে। নোভা দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ো আমাকে বেয়াদব। তোমার গায়ে হাত তুলতে বাধ্য করো না। আরভ অনর। নোভা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বাইরে কিছু লোকের চাপা ফিসফিসানি শোনা গেল। নোভা চমকে দরজার দিকে তাকালো। কিন্তু আরভের কোনো খেয়ালই নেই সেদিকে। মুহূর্তেই দরজায় জোর আঘাত পড়ল। আতঙ্কিত নোভা আরভের দিকে তাকালো, আরেকবার দরজার দিকে তাকালো। সহসা দরজা ভেঙে গ্রামের জনা দশেক প্রবীণ মানুষ ভেতরে প্রবেশ করলেন। তাদের চোখে কৌতূহল ও চাপা ক্রোধ। তারা ভেতরে প্রবেশ করেই নোভা আর আরভকে এত কাছাকাছি দেখে তারা ভুল কিছু ভেবে নিল। লোকগুলোকে দেখে নোভা আরভের বুকে অনেক জোরে ধাক্কা মারল, যার ফলে আরভ এক পা পিছিয়ে গেল। আরভের হাতের বাঁধন নরম হয়ে আসায় নোভার পক্ষে আরভকে সরাতে সক্ষম হল। আরভ বিরক্তি নিয়ে সবার দিকে তাকালো। তোমরা কারা? এত রাতে এই পরিত্যক্ত বাড়িতে কি করছো? এক প্রবীণ করা গলায় প্রশ্ন করলেন। নোভা সংক্ষেপে তাদের গাড়ির সমস্যা ও আশ্রয় নেওয়ার কথা বলল। নোভার কথা শুনে এক বৃদ্ধ কর্তা ভ্রুকুঁচকে বললেন, রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হতেই পারে, কিন্তু এই নির্জন, ভুতুড়ে বাড়িতে রাত কাটানোর অর্থ কি? তাও আবার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। আমাদের গায়ে তো এই নিয়ম চলে না। তোমাদের সম্পর্ক কি? নোভা দ্রুত জবাব দিল, ও সম্পর্কে আমার মামাতো ভাই। আমি অফিসের কাজে এসেছি, আর নিরাপত্তার জন্য ও আমার সাথে এসেছে। লোকগুলো তাচ্ছিল্য হাসি দিল। এদের মধ্যে একজন বাকিদের দিকে তাকিয়ে বললেন, ভাই, এত রাতে এই ফাঁকা বাড়িতে? না মা, এই গায়ের ইজ্জত বাঁচানো আমাদের কর্তব্য। তোমাদের এমনভাবে একসাথে রাত কাটানো আমাদের রীতিনীতির ঘোর বিরোধী। ভাই বোন কখনো এত কাছাকাছি আসে না। তোমাদের অবস্থা যা দেখলাম, তোমাদের মধ্যে অন্য সম্পর্ক আছে। এই মিথ্যা চলবে না। ওই লোকটার কথায় সবাই সম্মতি জানালো। লোকগুলোর কথায় নোভা এবার রেগে গেল। সে রেগে বলল, আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমাদের কিছু যায় আসে না। রাত শেষেই আমরা চলে যাব। আবারও একজন বলে উঠল, তা তো হবে না, মা। পরে লোকে বলবে আমাদের গ্রামে এসে মানুষ নষ্টামি করে আর আমরা কিছু করতে পারি না। তোমাদের বিয়ে করতে হবে। বিয়ের কথা শুনে নোভার হৃদস্পন্দন দ্রুত হল। সে চমকে বলল, কি বলছেন আপনারা? বিয়ে? কিন্তু এটা অসম্ভব। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই তো একলা এসেছ কেন? অন্য একজন মহিলা এগিয়ে এসে বললেন। আরেকজন বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে। লোকে তো ছি ছি করবে। আমাদের গায়ের বদনাম হবে। এটাই নিয়ম, মা। তোমাদের বিয়ে করতেই হবে, নয়তো এখান থেকে জীবিত যেতে পারবে না। সবাই সম্মতি জানিয়ে চিল্লাতে শুরু করল। কয়েকজন গিয়ে লাঠি নিয়ে এলো বাহির থেকে। তাদের এক কথা, বিয়ে ছাড়া আরভ আর নোভা এখান থেকে যেতে পারবে না। অথচ এসবে আরভের কিছু যাই আসছে না। সে এখানে দাঁড়িয়ে তামাশা দেখছে চুপচাপ। পরিস্থিতি খারাপ হতে দেখে রাগের পরিবর্তে এবার নোভার মনে ভয় হলো। সে অনেকের কাছ থেকেই শুনেছে বর্তমানেও এরকম অনেক গ্রাম আছে যেখানে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে একসাথে দেখলে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর কেউ বাধা দিতে পারে না তাদের। তাহলে কি নোভাও পারবে না? নোভা মরিয়া হয়ে আরভের দিকে তাকালো, কিন্তু আরভ পাথরের মূর্তির মতো নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। যেন এখানে কি হচ্ছে তা নিয়ে তার ভ্রুক্ষেপ নেই। নোভা আরভকে নির্বিকার দেখে রেগে বলল, চুপ করে আছো কেন, বেয়াদব? কিছু বলো। এখন কি বিয়ে করব নাকি? আরভ দুই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নোভার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এছাড়া কোনো উপায় নেই। তুমি নিশ্চয়ই শুনেছ এরকম সিচুয়েশন থেকে কেউ বাঁচতে পারে না।
নোভা কটমট দৃষ্টিতে আরভের দিকে তাকালো। সে কাকে কি বলছে? এই ছেলে তো এক পায়ে খাড়া বিয়ে করার জন্য। আরভের থেকে দৃষ্টি সরিয়ে নোভা বাকি সবার দিকে তাকিয়ে নোভা জোর গলায় বলল, শুনুন, আরভ আমার থেকে 3 বছরের ছোট। এটা কিভাবে সম্ভব? একজন এবার দৃঢ় স্বরে বললেন, আমাদের গায়ে ছোট বড় দেখি না। রাতভর এক ঘরে থাকতে গেলে সম্পর্ক এমনিতেই তৈরি হয়। যদি বিয়েতে রাজি না হও, তবে এই গায়ে তোমরা কেউ অক্ষত থাকবে না। আমরা তোমাদের জোর করে বিয়ে দেব, নয়তো। এরপর তিনি আরভের দিকে তাকিয়ে গলা নামিয়ে বললেন, ছেলেটাকে মেরাই ফেলব। হঠাৎ আরভ নোভাকে অবাক করে দিয়ে বলল, ইউ ক্যান, বাট নোভার শরীরে একটা আঁচড় লাগলেও আপনাদের কারো জন্য ভালো হবে না। একজন তরুণ একটি লাঠি নিয়ে আরভের দিকে এগিয়ে যেতে বলল, তোর ফল এখনই দেখাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন বলে আঘাত করতে নিলে নোভা আরভের সামনে এসে হাত ছড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, থামুন আপনারা। আরভের জীবনের ঝুঁকি এবং গ্রামবাসীদের অদম্য জেদ দেখে নোভার সব প্রতিরোধ ভেঙে পড়ল। সে বুঝতে পারল কোনোভাবেই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না বিয়ে ছাড়া। এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এক অদৃশ্য জালে সে সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে। দীর্ঘ এক শ্বাস ফেলে নোভা মাথা নুইয়ে দিল। তার চোখে ভিড় করে। এক হিমশীতল শূন্যতা নেমে আসে মনে। সে আত্মসমর্পণ করে ফিসফিস করে বলল, আমি রাজি। কথাটা বলে নোভার মন এক গভীর বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। সে তার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ যেন এক লহমায় হারিয়ে ফেলল। গ্রামের সাধারণ, অনাড়ম্বর রীতির মাঝে নোভা যখন আরভের পাশে বসল, তার মনে হলো সে এক অচেনা শিকারীর হাতে বন্দী হল, যেখানে মুক্তির পথ সুদূর পরাহত। নোভা পাথরের মতো বসে রইল। আর আরভ স্বাভাবিক। নোভাকে বসে থাকতে দেখে আরভ ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত 3 বছরের ছোট ছেলেকে বিয়ে করছো। ছ্যাঃ, তোমার এতই ছেলের অভাব। আমার মতো একজন তাগড়া যুবকের জীবন নষ্ট করছো। আরভের খোঁচা মারা কথায় নোভা তার কষ্ট ভুলে গেল। সে রেগে আরভের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সব তোমার জন্য হয়েছে। আবার আমাকে বুড়ি বলতে চাইছো? দুজনের কথা কাটাকাটির মাঝেই একজন কাজী নিয়ে আসা হলো। সবার উপস্থিতিতে কাজী বিয়ে পড়ানো শুরু করল। কাজী নোভাকে বলল, বল মা কবুল। নোভা নাক মুখ কুঁচকে বলল, আরেকটু পর বলছি। নোভার কথায় গ্রামবাসীরা সবাই হতভম্ব হয়ে গেল। এই প্রথম তারা কাউকে দেখল যে বলছে কবুল পড়ে বলবে। আর ভ্রু কুঁচকে নোভার দিকে তাকালো। সবার অবস্থা দেখে নোভা গম্ভীর কণ্ঠে বলল, আমার এখন বিয়ে করার মুড নেই। একজন গ্রামবাসী বলে উঠল, বিয়ে করতে মুড লাগে না, মা। কবুল বলে ফেল। নোভা দাঁতে দাঁত চেপে বলল, আপনার এত তাড়া থাকলে আপনি বলেন না কবুল। বিয়েটা আপনিই করে নিন। এমনিতেই জোর করে বিয়ে দিচ্ছে, আবার আমার মুড মতও করতে দিচ্ছে না। আরভ এবার ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তোমার জন্য তো গ্রামবাসীরা বসে থাকবে। নোভা আরভের দিকে তাকিয়ে রেগে বলল, তুমি না আইনমন্ত্রীর ছেলে? বন্দুকটা কই তোমার? আরভ আবারও ভ্রু কুঁচকে বলল, বন্দুক দিয়ে তুমি কি করবে? গ্রামবাসীকে শুট করবে নাকি? নোভা চোয়াল শক্ত করে বলল, না, তোমাকে। তুমি না থাকলে আমাকে আর বিয়ে করতে হবে না। না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশি। আরভ ভ্রু কুঁচকে নোভার দিকে তাকিয়ে থাকে। আর নোভা রাগী দৃষ্টিতে। ওদের কথা কাটাকাটি দেখে গ্রামবাসীরা বলে উঠে, কথা পরে বলো, আগে বিয়ে করো। কোনো বাহানা কাজে লাগবে না। একসাথে রাত কাটানোর আগে মনে রাখা দরকার ছিল। কবুল বলার সময় নোভার চোখ বেয়ে যখন উষ্ণ লোনা জল গড়িয়ে পড়ল, সেই জল যেন কেবল চোখের জল ছিল না, তা ছিল তার সমস্ত প্রতিজ্ঞা, স্বপ্ন আর স্বাধীন জীবনের সমাধি। সেই জল প্রতিটি বিন্দুতে বহন করছিল তার হৃদয়ের গভীরে জমা হওয়া অসহনীয় বেদনা, মীরের প্রতি তার অপরিসীম ভালোবাসা। কবুল বলার সময় তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু পারিপার্শ্বিক চাপে আর গ্রামবাসীদের কঠোর দৃষ্টির সামনে সে নিরুপায় হয়ে পড়ে। অনিচ্ছুক ঠোঁট থেকে কবুল শব্দটি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে নোভা অনুভব করল, এক অদৃশ্য শৃঙ্খল তাকে আমৃত্যু বেঁধে ফেলল। সে মীরের থেকে অন্য কারো হয়ে গেল। তার সাথে অন্য কারো অস্তিত্ব জুড়ে গেল। নোভার ইচ্ছে করল চিৎকার করে কাঁদতে, কিন্তু পারল না সে। তার ধরে এলো। তার গল দিয়ে আর আওয়াজ বেরোল না। নোভার ভগ্ন হৃদয় বলে উঠল, এ কেমন নিয়তির খেলা, মীর প্রশ্ন চিহ্ন। যেই নিয়তিতে তুমি নেই, আমি কিভাবে অনকারো হয়ে বাঁচব? আমাদের নিয়তি এত নিষ্ঠুর কেন হলো মীর? কাজী এবার আরভকে কবুল বলতে বললে আরভ গম্ভীর কণ্ঠে 1 সেকেন্ডও দেরি না রে সাথে সাথে কবুল বলে দিল। কাজী সাহেব বলে উঠলেন,
আপনারা এখন থেকে স্বামী স্ত্রী। কিন্তু নোভার আর এইসবে খেয়াল নেই। সে পাথরের মতো বসে আছে। তার চোখ বেয়ে শুধু পানি পড়ছে। সবাই খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী যখন আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন, তখন চারিদিকে ধ্বনিত হল গ্রামবাসীদের চাপা উল্লাস। কিন্তু নোভার কানে সেই উল্লাস পৌঁছাল না। সে তখন এক গভীর, হিমশীতল শূন্যতার মধ্যে ডুবে আছে। এই জীর্ণ, পরিত্যক্ত মাটির ঘরটি মুহূর্তেই নোভার জীবনের এক নতুন, অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের সাক্ষী হয়ে রইল। চলবে।